আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওইটাই, যারা যারা লাইভে জয়েন করো না জয়েন করতে থাকো, জয়েন করে একটু কমেন্ট করো। একটু সমস্যা, কারেন্ট ছিল না, এর জন্য একটু লেট হয়ে গেছে, এর জন্য সরি। সবাই একটু জয়েন করো, আর সাউন্ড ঠিক আছে কিনা একটু বইলো। একটু কমেন্ট করো। আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও, যারা যারা ফ্রেন্ড আছে তাদের সাথে, যাতে সবাই জয়েন করতে পারে। এমডি তৌফিক আল সাইফান, ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ নাহিদ, বিগ ফ্যান ভাই, অনেকদিন পর আবার আপনার ক্লাস। তুমি ভার্সিটি যাও মিয়া, আন্দোলন করো এখানে কি? সাকিব, ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রাজ্জাক, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানো। মাহিন সরকার, কাকে কল করবা ভাই বুঝলাম না, আচ্ছা যাই হোক। আশরাফ আলী, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই ক্লাসে জয়েন করছে কিনা চেক দিও, তুমি তো বললা জয়েন করতে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অনেকজন হচ্ছে অ্যাড হইছে। ভাইয়া জুম করে নিচ্ছি লেখাটা, সমস্যা নেই। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তো আমাদের হচ্ছে মেইনলি আজকে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশনটা দেওয়া হবে, মোটামুটি যে কটা চ্যাপ্টার আছে তার উপরে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি ব্রিফলি কিছু পড়াবো না, প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি ধরনের হচ্ছে সিকিউ আসতে পারে, ওই সিকিউ কি কি হচ্ছে টপিকগুলো ইম্পর্টেন্ট, বা কী কী টপিক থেকে কোশ্চেন হয় ওগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। তো আশা করি এগুলোর মধ্য থেকে কমন পাবা। তো আমরা হচ্ছে শুরু করি আর কি। আচ্ছা, ফাইন। আমরা এখানে জাকের ভাই বলছে লেখা একটু ছোট, আমরা একটু ঝুম করে নিচ্ছি। ওকে জাকের ভাই দেখেন এবার ঠিক আছে কিনা। আচ্ছা, সো আমাদের এখানে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 দিয়ে শুরু করব। তো চ্যাপ্টার 2 এর নাম আমরা জানি ফার্স্ট পেপারে গুণগত রসায়ন। তো এখানে আমরা হচ্ছে কিছু টাইপে চ্যাপ্টারটাকে ডিভাইড করছি। তো এখানে যেগুলো হচ্ছে নীল কালি দেওয়া হচ্ছে মার্ক করা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তো মোটামুটি এগুলো থেকে আর কি সিকিউ আসে। আচ্ছা ফাইন। সো আমাদের এখানে যে টাইপ ওয়ানটা আছে, টাইপ ওয়ান আমরা দেখতে পারতেছি যে কিছু টপিক লেখা আছে, লাইক কোয়ান্টাম সংখ্যা আছে। কোয়ান্টাম সংখ্যার সাথে মিলে অনেক কিছু নিয়ে কোশ্চেন দেওয়া হয়। কোয়ান্টাম সংখ্যার সাথে হাইড্রোজেন বর্ণালী মিক্স করে কোশ্চেন দেওয়া হয়, অথবা হাইড্রোজেন বর্ণালী যদি না দেয় সেক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার সাথে হুন্ডেন নীতি, পলির বর্জন নীতি, আফবাও নীতি, এগুলো নিয়ে হচ্ছে কোশ্চেন দেওয়া হয়। বিগত বছরের কোশ্চেনগুলো দেখে এটাই মনে হয়েছে। সো এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ানের কোশ্চেন। তো আমরা এখান থেকে হচ্ছে ওয়ান বাই ওয়ান কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এটা নিয়ে আর কি আমরা কথা বলবো। আচ্ছা, সো প্রথমত আসে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে। সো আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে, সরি, মূলত দুইটা কোশ্চেন আসে। একটা হচ্ছে গিয়া যে কোনো স্তরের জন্য তোমাকে বলা হচ্ছে অরবিটাল সংখ্যা কয়টা সেটা বের করতে। আরেকটা কোশ্চেন আসে এনতম স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি সেটি বের করতে। সো কোয়ান্টাম সংখ্যা থেকে মোটামুটি এই দুই ধরনের কোশ্চেনে আসে, এর বাইরে তেমন কিছু আসে না।
তো আমরা এগুলো আগে পড়াইছিলাম। কোয়ান্টাম সংখ্যায় আমরা বেসিক্যালি হচ্ছে চারটা জিনিস শিখছি। একটা হচ্ছে এন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে এস। তা আমরা জানি এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো যখনই আমাদেরকে বলবে যে লাইক বললো চতুর্থ স্তরে হচ্ছে অরবিটাল সংখ্যা কতটি, তা আমরা চতুর্থ স্তরের জন্য আমরা হচ্ছে এম পর্যন্ত বের করব। তো এম পর্যন্ত বের করে আমাদের যে কয়টা সংখ্যা আসবে ওইটাই হবে আমাদের অরবিটাল সংখ্যা। আর যদি ইলেকট্রন সংখ্যা চায় তাহলে আমরা হচ্ছে এস পর্যন্ত বের করব। তো এস পর্যন্ত বের করে আমাদের যে কয়টা ইলেকট্রন আসবে ওইটাই হবে ইলেকট্রন সংখ্যা। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেখাই, মনে করো আমাকে বললো হচ্ছে চতুর্থ স্তরে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত, তাহলে আমরা n = 4 ধরতাম, এল হচ্ছে 0 1 2 3, এম হচ্ছে গিয়ে 0, এটার জন্য ছিল হচ্ছে 0 ± 1, এটার জন্য হচ্ছে 0 ± 1 ± 2, আর এটার জন্য হচ্ছে 0 ± 1 ± 2, আর হচ্ছে ± 3। সো এখানে আমরা যদি অরবিটাল সংখ্যা দেখি তাহলে এখানে অরবিটাল হচ্ছে একটা, এখানে অরবিটাল 3টা, এখানে 5টা, আর এখানে হচ্ছে 7টা। সো ইন টোটাল অরবিটাল আমরা পেয়ে গেলাম কয়টা? 16টা। তাহলে এটা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা। তাহলে আমাদের যদি বলে চতুর্থ স্তরের অরবিটাল সংখ্যা কয়টা, আমরা এভাবে বের করে ফেলতে পারবো। ওটাকে আমরা একটু বক্স টক্স করে দিতাম। এখন যদি আমাদেরকে বলে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কয়টা, তাহলে আমরা এখানে একটু এক্সট্রা কাজ করব। তো এক্সট্রা কাজটা কি? এখানে হচ্ছে আমরা এস পর্যন্ত বের করব। তাহলে এস আমরা শিখছিলাম একটা এম এর জন্য এস হচ্ছে 2টা হয় স্পিন সংখ্যা, তাহলে এটা হচ্ছে একটার জন্য ±12, এটার জন্য হবে 3 × ±12, তারপরে এটার জন্য হবে হচ্ছে 5 × ±12, আর এটার জন্য হচ্ছে 7, আচ্ছা এটা একটু সমস্যা হচ্ছে, ফার্স্ট থেকে লিখি। ওকে, এখানে টোটাল করলে আমরা পাবো 32টা ইলেকট্রন। তাহলে আমাদের যদি ইলেকট্রন সংখ্যা চায় তাহলে আমরা এস পর্যন্ত বের করব, আর অরবিটাল সংখ্যা চাইলে এম পর্যন্ত বের করব। সেটাই ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যার রিলেভেন্ট টপিক। এর বাইরে কোয়ান্টাম সংখ্যা থেকে তেমন কিছু আসে না। আচ্ছা, মানে ইম্পর্টেন্ট টপিকটাকে বলা হয়েছে, এটা রিলেভেন্ট কিছু আসলেও আসতে পারে। আচ্ছা ফাইন, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। তো হাইড্রোজেন বর্ণালী থেকে কি ধরনের কোশ্চেন আসে এটা আই গেস দেখছো। সো আমরা একটা নতুন পেজে যাই। ওকে, তো হাইড্রোজেন বর্ণালী থেকে কোশ্চেন আসে একটি স্তর থেকে অন্য স্তরে গেলে কি যাবে? ইলেকট্রন যাবে, তাই না? অন্য স্তরে ইলেকট্রন গেলে তা দৃশ্যমান হবে কি? সো এইটার জন্য আমাদের ফর্মুলা একটাই ছিল, সেটা কি? লাইক আমি বললাম যে একটা ইলেকট্রন হচ্ছে পঞ্চম থেকে তৃতীয় স্তরে গেছে, সেটা দৃশ্যমান হবে কিনা। তা আমাদের কাজ কি? আমরা একটা ফর্মুলা শিখছি 1/λ = RH 1/λ = RH 1/n1² - 1/n2² ইন্টু হচ্ছে Z²। সো এখানে আমাদেরকে যদি হচ্ছে মৌলের নাম না বলে দেয় তাহলে আমরা সবসময় বলছিলাম জেডটাকে হচ্ছে আমরা 1 বিবেচনা করব, আর যদি মৌলের নাম বলে দেয় তাহলে এটা পারমাণবিক সংখ্যা যেটা হবে সেটা লিখতে হবে। লাইক আমার যদি কপার বলে তাহলে জেডের জায়গায় আমি 29 বসাবো, আর যদি কোনো মৌলের নাম মেনশন না থাকে তাহলে আমি অবশ্যই জেডটাকে 1 ধরে নিব। তাহলে এখানে যেহেতু আমি কোনো মৌলের নাম বলি নাই তাহলে আমার এখানে জেডটা 1 হবে। এখানে RH এর ভ্যালু তোমরা জানো, এখানে আমাদের N1 ছিল হচ্ছে নিম্ন স্তর যেটা হয়, তাহলে এখানে 5 আর 3 এর মধ্যে ছোট কোনটা? 3, তাহলে এটা হবে আমাদের N1, আর N2টা হবে হচ্ছে 5। তো এগুলো ভ্যালুটালি বসায় এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বের করব। ল্যামডার ভ্যালুটা ইনিশিয়ালি হচ্ছে মিটারে আসবে, বাট আমরা হচ্ছে বেনিয়াসহ কলা একটা ছন্দ পড়ছি যেটা হচ্ছে আমাদের ইউনিটগুলো ছিল ন্যানোমিটারে। সো আমরা মিটারটাকে ন্যানোমিটারে কনভার্ট করব।
ওইখানে আমরা যদি দেখতে পাই যে ল্যামডার যে রেঞ্জটা এটা 380 থেকে 780-র মধ্যে আসে, এত ন্যানোমিটারের মধ্যে, তাহলে আমরা কমেন্ট করবো হ্যাঁ আমি হচ্ছে এই যে আলোটা আসবে এটা আমি হচ্ছে দেখতে পারবো বা এটা আমার চোখে দৃশ্যমান হবে। আর যদি এটার থেকে বেশি বা কম আসে তাহলে আমি কমেন্টে লিখবো যে এটা আমরা দেখতে পারবো না বা দৃশ্যমান হবে না। ওকে, সো এটা হচ্ছে এক ধরনের কোশ্চেন আসে এই হাইড্রোজেন বর্ণালী থেকে। আর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, লাইক এই কোশ্চেনটাই বললো যে আলোটা দৃশ্যমান হবে তার জন্য শক্তির মান কত। তো যখনই শক্তির মান বলবে আলোর রিলেভেন্ট, তখন আমাদের ফর্মুলা একটাই, সেটা কি ছিল, ই ইকুয়াল টু হচ্ছে এইচ এফ। তাহলে শক্তি বললে আমাদের ফর্মুলাটা কি হবে, ই ইকুয়াল টু এইচ এফ। তাহলে আমরা এখানে এফ সমান আবার কি লিখতে পারি, সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এখানে আমরা এইচ এর মান জানি, সি এর মান জানি আলোর বেগ, ল্যামডা এখান থেকে যেটা পাবো সেটাকে মিটারে বসাবো, তাহলে এখানে যে অ্যান্সারটা পাবো জুলে সেটাই হবে আমাদের শক্তির মান। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে গিয়ে যেই আলোটা দেখা যাবে এটা সেটা দৃশ্যমান হবে কিনা, আর এটা হচ্ছে যে আলোটা বের হবে তার শক্তির মান কত। আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে আলোটা নির্গত হবে সেটার ব্যবহার কী রকমের। তো ব্যবহারটা কী রকমের সেটা ডিপেন্ড করবে হচ্ছে ল্যামডার ভ্যালুর উপরে। তা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় বর্ণালীর নাম শুনে আসছি, ওগুলোর বিভিন্ন ল্যামডার রেঞ্জও দেওয়া ছিল। সো মনে করো এই ল্যামডার ভ্যালুটা তোমার হচ্ছে ইউভি যে ল্যামডার যে রেঞ্জ আছে সেটার মধ্যে আসলো, অথবা দৃশ্যমানে আসলো, অথবা হচ্ছে আইআর ইনফ্রারেড রেতে আসলো। তাহলে এখন ল্যামডাটা যেই রেঞ্জে পড়বে, যদি ইউভি রেঞ্জে পড়ে তাহলে ইউভি আলো আমরা কি কি ধরনের ব্যবহারে কাজ মানে কি কি কাজে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা লিখে দিব। দৃশ্যমানে যদি ল্যামডা আসে তাহলে দৃশ্যমান আলো আমরা কি কি কাজে ব্যবহার করি সেটা নিয়ে একটু ব্যাখ্যা লিখতে হবে। যদি আইআরে আসে তাহলে ইনফ্রারেড রে আমরা দৈনন্দিন জীবনে কোথায় কোথায় ইউজ করি এটা নিয়ে একটু ব্যাখ্যা লিখতে হবে। তাহলে একটা কোশ্চেন বললাম ল্যামডাটা দৃশ্যমান হবে কিনা, আর একটা কোশ্চেন বললাম যে ল্যামডাটা আসবে সেটা দৈনন্দিন জীবনে আমাদের কি ধরনের ব্যবহারে আমরা এই আলোটা ইউজ করি সেটা লিখতে হইতে পারে। আর হচ্ছে যে ল্যামডাটা আসবে এটা থেকে কি ধরনের কি শক্তি আসবে সেটা বের করতে হইতে পারে। অথবা আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা কি, লাইক আমাদের হচ্ছে কম্পাঙ্ক বের করতে বলতে পারে। সো আমরা যেহেতু ল্যামডা জানি তা আমরা এখানে ল্যামডা সমান কি লিখতে পারি, আচ্ছা ল্যামডা না, লাইক এফ সমান কি লিখতে পারি, সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডাটা এখানে বসাইলা, তারপর হচ্ছে সি তো মুখস্থ জানোই, এখান থেকে হচ্ছে এফ এর ভ্যালু পাইলা, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এই হচ্ছে মোরলেস তোমার হচ্ছে হাইড্রোজেন বর্ণালী রিলেটেড কোশ্চেন। এগুলোই মোটামুটি আসে, এর বাইরে তেমন কিছু আসে না। আচ্ছা ফাইন, তাহলে আমাদের হচ্ছে দুইটা জিনিস দেখানো হলো, একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। ওকে ফাইন, তাহলে এই দুইটা বোঝা গেছে কিনা দেখো, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা আমরা একটু কমেন্ট দেখে নিই। মাহিন সরকার বলতেছে ভাই পড়ার মন মানসিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এখন দেশের যা অবস্থা পড়ার মন মানসিকতা খুঁজে না পাওয়া স্বাভাবিক। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা একটা বোর্ড এক্সাম, এটা তোমাদের জীবনে একবারই আসবে। তো এখন এক্সাম হবে কি হবে না তা নিয়ে একটা অনিশ্চয়তা কাজ করতেছে, বাট যদি হয় সে চিন্তা করে হলেও অন্তত পড়ে রাখতে হবে যাতে কোনো ধরনের রিস্ক না হয়। এখন মনে করো তুমি মনে করলা যে দেশের অবস্থা ভালো না, সো এক্সাম হবে না, বাট পরবর্তীতে দেখা গেল যে সরকার কোনো ডেট চেঞ্জ করলো না, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবা। তাহলে একটু কষ্ট করে হলেও আর কি একটু পড়তে হবে। আচ্ছা রাতিন এতক্ষণ পরে আসছে নাকি আগে আসছে? আচ্ছা আর কারো কোনো কমেন্ট দেখতেছি না, তাহলে আমরা নেক্সট যে টপিক আছে ওই টপিকে চলে যাই। আচ্ছা সো আমাদের এখানে তাহলে আমরা দুইটা টপিক নিয়ে অলরেডি কথা বলছি, একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। এরপর কিছু টপিক লেখা হয়েছে হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, আউফবাউ নীতি। তো এগুলো জাস্ট একটা একটা কোশ্চেন লিখে আমরা একটু ওভারভিউ করে দেওয়ার ট্রাই করি। এগুলো থেকে মোটামুটি অনেক রিলেটেড কোশ্চেনে আসে, তোমরা একটু বিগত 3 বছরের বোর্ড কোশ্চেনগুলো যদি একটু পড়ো তাহলেই হবে। তো এখানে আমরা জাস্ট কিছু কমন কোশ্চেন নিয়ে আর কি কথাবার্তা বলবো।
লাইক ধরো হচ্ছে আমাকে হচ্ছে একটা র্যান্ডম কোশ্চেন বললো, নাইট্রোজেনের তৃতীয় ও পঞ্চম ইলেকট্রনের জন্য পলির বর্জনীতি ব্যাখ্যা করো। এটা আমাদের কোশ্চেন দিল, তাহলে আমাদের কাজ কি? প্রথমে তৃতীয় আর পঞ্চম ইলেকট্রনটা কোথায় আছে সেটা ফাইন্ড আউট করা। তাহলে আমরা হচ্ছে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p3। এখানে তৃতীয় ইলেকট্রনটা 2s এ থাকবে, সো আমরা এখানে একটা বক্স আঁকলাম, এখানে একটা ইলেকট্রন আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, আর 2p3-তে হচ্ছে তিনটা ইলেকট্রন, এখানে তিনটা অরবিটাল, সো তিনটা বক্স, একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন। তো এখানে তৃতীয় ইলেকট্রন হচ্ছে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইলেকট্রন, আর এটা হচ্ছে আমাদের পঞ্চম ইলেকট্রন। সো আমাদেরকে এখানে বলছে এটা পলির বর্জনীতে দুইটা ইলেকট্রন মেনে চলে কিনা সেটা ব্যাখ্যা করতে। সো আমরা পলির বর্জনীতে কি শিখছিলাম, যে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের, তাহলে এখানে একটা পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তার যে কোনো দুইটা ইলেকট্রন, একটা হচ্ছে তৃতীয় ইলেকট্রন আর একটা হচ্ছে পঞ্চম ইলেকট্রন। তো বলছে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কী কী ছিল? এন, এল, এম, এস। তার মানে 4টা সংখ্যা কখনো হচ্ছে সমান হবে না। তাহলে আমরা প্রথমে তৃতীয় ইলেকট্রনের জন্য 4টা জিনিস যদি বের করি, তৃতীয় ইলেকট্রনের জন্য, তাহলে আমি বলতে পারি এন কি হবে এটার। দেখো তৃতীয় ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাহলে এটা এন এর ভ্যালু কত ছিল? 2। এরপরে হচ্ছে এল, এখানে হচ্ছে সে কোন উপস্তরে আছে? এস উপস্তরে আছে, তাহলে তার এল এর ভ্যালু কত হবে? 0 হবে। আচ্ছা ফাইন। আর এল 0 হলে এমও কি হয়? 0 হয়। আর এসটা কি হবে? এখানে ইলেকট্রনটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে আছে, তো আমরা শিখেছিলাম আপওয়ার্ড ডিরেকশন ইলেকট্রন থাকলে এসটা হবে হচ্ছে প্লাস হাফ। তাহলে এখানে তৃতীয় ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা আমরা বের করে ফেললাম। একইভাবে আমরা হচ্ছে পঞ্চম ইলেকট্রনের জন্য যদি বিবেচনা করি, পঞ্চম ইলেকট্রনটা হচ্ছে কোন শক্তি স্তরে আছে? এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে আছে, সো এটার এন এর মান হবে 2। এরপর হচ্ছে এটার এল, এটা কোন উপস্তরে আছে? পি উপস্তরে আছে, তাহলে পি উপস্তরের জন্য এল এর মান হয় 1। এরপরে এখানে এল 1 হলে এম এর পসিবল ভ্যালু হয় আমরা জানি 3টা, 0, +1, -1। এখন এই ইলেকট্রনটা যেহেতু শুধুমাত্র একটা অরবিটালে আছে, তাহলে এইটার জন্য এম এর ভ্যালু আমরা একটাই লিখতে পারবো। সো আমি এটা এমন হইলো, আমি ধরো হচ্ছে 0 লিখলাম সাপোজ। আচ্ছা, আর এই ইলেকট্রনটা আপওয়ার্ড ডিরেকশনে আছে, দ্যাটস ওয়াই এটার এস এর ভ্যালু আমরা কি লিখবো? +1 লিখবো। এখন আমরা যদিও এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারতেছি এখানে এন এর ভ্যালু দুইটা সেম, এম এর ভ্যালুও সেম, এস এর ভ্যালুও সেম, বাট এখানে হচ্ছে এল এর ভ্যালুটা ম্যাচ করতেছে না। তা আমাদের শর্ত কি বলছিল পলির বর্জনীতিতে? যে 4টা ইলেকট্রন, মানে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো ম্যাচ করবে না। সো আমরা এখানে দেখতে পারতেছি যে 3টা কোয়ান্টাম সংখ্যা ম্যাচ করছে, বাট একটা ম্যাচ করেনি। দ্যাট মিনস পলির বর্জনীতি মেনে চলছে। এটাই নিচে একটু কমেন্টে লিখে দিবা। আচ্ছা, তাহলে এই টাইপের প্রবলেম আসবে হচ্ছে হুন্ডের নীতি থেকে। ওকে, তাহলে আমরা পলির বর্জনীতি থেকে আমরা হুন্ডের নীতি রিলেটেড একটা কোশ্চেন দেখে ফেলি। এটা আমরা পরের পেজে যাই, খালি প্লেস নেই। আচ্ছা, সো আমাদের আরেকটা কোশ্চেন আমরা লিখতে পারি হুন্ডের নীতি রিলেটেড। সালফার এর শেষ স্তরের জন্য হুন্ডের নীতি ব্যাখ্যা করো। আচ্ছা, সো আমরা এটার জন্য প্রথমে সালফার ইলেকট্রন বিন্যাস করবো। আমরা জানি সালফার 16, 1s2 2s2 2p6 3s2 3p4। তো আমরা যদি সালফারের শেষ স্তর বিবেচনা করি, এখানে বেসিক্যালি শেষ স্তর এতটুকুই, এটা মুছে যাচ্ছে কেন? 2p6 3s2 3p4। আচ্ছা, সো আমরা যদি এখানে সালফারের শেষ স্তর বিবেচনা করি, তাহলে এখানে দুইটা শেষ স্তরে দুইটা উপস্তর আছে, একটা হচ্ছে 3s আর একটা হচ্ছে 3p।
তো এখন আমাকে 3s3pর জন্যই তোমার হচ্ছে হুন্ডের নীতিটা ব্যাখ্যা করতে হবে। তো হুন্ডের নীতিতে কি বলছে যে একটা পারমাণবিক অরবিটালে ইলেকট্রন প্রথমে হচ্ছে একটা একটা করে একই স্পিনে প্রবেশ করে। তো আমি এটা দিয়ে যদি ব্যাখ্যা দিই, আমরা এখানে দেখতেছি পি এর হচ্ছে 4টা ইলেকট্রন আছে। 4টা ইলেকট্রনের মধ্যে প্রথমে একটা করে ইলেকট্রন একই ডিরেকশনে প্রবেশ করবে। তাহলে এরকম একটা একটা করে 3টা প্রবেশ করলো, বাকি আছে কয়টা? একটা। সেটা হচ্ছে তখন কি করবে? উল্টা দিকে বা বিপরীত দিকে প্রবেশ করবে। তাহলে আমরা এখানে 3p4-এ এই হুন্ডের নীতি অনুসরণ করে খুব সুন্দর করে 4টা ইলেকট্রনকে ডিস্ট্রিবিউট করে দিলাম। তার মানে কি এখানে 3p-তে হুন্ডের নীতি মানছে নাকি মানে নেই? অবশ্যই মানছে। তাহলে আমরা এখানে বলতে পারি 3p হচ্ছে হুন্ডের নীতি মেনে চলে। বাট অন্যদিকে আমরা যদি 3s-এর জন্য দেখি, এখানে ইলেকট্রন দুইটা আছে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। তো এখানে আমাদের যে হুন্ডের নীতি ডেফিনেশন ওয়াইজ বলছে যে অরবিটালগুলোতে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে। তার মানে আমাদের ডেফিনেশনে বলছে যে একাধিক অরবিটাল যেগুলোতে আছে তাদের মধ্যে আমার হচ্ছে হুন্ডের নীতিটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে 3s-এ আমাদের কাছে অরবিটালই আছে একটা, তাহলে এখানে একাধিক অরবিটালের কোনো কিছু নাই। যেহেতু একাধিক অরবিটালের কোনো কনসেপ্ট নাই, এর জন্য আমাদের এটার জন্য হচ্ছে হুন্ডের নীতি প্রযোজ্য না। তাহলে আমরা এখানে কি বলবো? সালফারের শেষ স্তরে 3s-এর জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না, বা 3p-এর জন্য হুন্ডের নীতি প্রযোজ্য। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে একটু ব্যাখ্যা দিয়ে দিব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ওকে ফাইন, আমরা একটু কমেন্ট দেখে নিই কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক গরম পড়ছে, এই গরমে তোমরা ক্লাস করতে আসছো। আচ্ছা, আশরাফ আলী বলতেছে ভাই আপনার আলট্রা কই? ভাই আলট্রা দিয়ে ভিডিও হচ্ছে, একসাথে তো 2টা ডিভাইস হোল্ড করা সম্ভব না। আচ্ছা, রাতিন বলতেছে পড়তে বসছি, পড়া মাথায় ঢুকে না, মনও বসে না পড়ায়। তোমাদের হচ্ছে নর্মালি হচ্ছে এইচএসসিটা যখন হচ্ছে টানা এক্সাম হয়, তখন আসলে আমাদের পড়তে মন চাক না চাক কোনোভাবে পড়া হয়ে যায়। বাট যখনই হচ্ছে একটু গ্যাপ পড়ে যায়, তখন অ্যাকচুয়ালি আসলে পড়তে মন চায় না। তো তোমাদের যেহেতু কেমিস্ট্রি পরীক্ষায় গ্যাপটা অনেক বেশি পড়ছে, এর জন্য পড়তে মন না চাওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট তাও কষ্ট করে পড়তে হবে, যেহেতু গ্যাপটা বেশি পাইছো, সেটাকে ভালোভাবে কাজে লাগাইতে হবে। তো এখন মনে করো তুমি হচ্ছে গ্যাপ বেশি পাইছো, তারপরে তুমি প্রপারলি পড়ে যাও নাই, দেন হচ্ছে পরীক্ষা তোমার খারাপ হইলো কোনো কারণে, তখন তুমি ওটা নিজেকে ব্লেম আরও বেশি দিবা। মানে লাইক ধরো আমাদের অফ কম আছে, তখন আমরা প্রপারলি পড়ি নাই, বা আমরা হচ্ছে পড়তে পারি নাই ফুললি, তখন আমরা একটা ব্লেম দিতে পারি, হ্যাঁ সরকার ছুটি দেয়নি হ্যান তেন, এর জন্য আমরা আর কি পড়তে পারি নাই। বাট ছুটি পেয়েও যদি না পড়ো, ওইটা পরে নিজেকে ব্লেম আরও বেশি দিবা। সো এর জন্য সাজেশন থাকবে, একটু কষ্ট করে হলেও পড়ার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে আমরা হচ্ছে হুন্ডের নীতি পর্যন্ত ক্লিয়ার হইলাম। এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আফবাও নীতি। তো আফবাও নীতি আমার এখানে কোশ্চেন আছে। আচ্ছা ওকে ফাইন, তো ধরো আমরা আফবাও নীতির একটা কোশ্চেন সলভ করাই। আচ্ছা, মনে করো আমার কাছে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা এক্স মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এক্স মৌলের ইলেকট্রন বিন্যাসটা এভাবে দেওয়া আছে, আর্গন, এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে 3d10 আর হচ্ছে 4s1। এখন আমাকে কোশ্চেন করছে যে এই এক্স মৌলের জন্য তোমার হচ্ছে আফবাও নীতি মেনে চলছে কিনা। তো এখানে এই মৌলটা দেখে এটা হচ্ছে কি মৌল হতে পারে এক্স মৌলটা, এটা একটু কমেন্ট করে জানাও দেখি। কেউ কেউ বলতে পারবা কিনা একটু দেখি, কমেন্ট করো। এক্স মৌলটা কি মৌল হবে এটা একটু কমেন্টে বলো দেখি, আপনাদের কিছু মনে আছে কিনা। আচ্ছা, আশরাফ আলী বলতেছে কর্মমুখী রসায়নে ভিনেগার আর প্রিজারভেটিভ ছাড়া আর কিছু আসে কিনা। না, এটা ছাড়া আর কিছু আসে না। আমাদের এখানে স্লাইডের মধ্যে 5th চ্যাপ্টারে কি কি পসিবল কোশ্চেন আসে ওটা একটা সামারি দেওয়া আছে, ওটা আমরা আসবো এই চ্যাপ্টারের শেষে আসবো, মানে স্লাইডটার শেষে আসবো, এটা আমরা পাবো। আর রাইট নাও যে কোশ্চেনটা করছি এটা হচ্ছে এক্স মৌলটা কি মৌল হতে পারে, এটা একটু কমেন্ট করে বলো। আচ্ছা, শামিমা শ্যামা কমেন্ট করেছেন এটা কপার হবে।
ওকে, কারেক্ট অ্যান্সার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের এক্স মৌলটা হচ্ছে কপার মৌল। তো এখন এই কপারের জন্য আমাদের হচ্ছে এইটা কি আফবাও নীতি মেনে চলবে কি চলবে না, এটা আমাদের অ্যান্সার করতে হবে। তো আফবাও নীতিতে আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পরবর্তীতে হচ্ছে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করে। তাহলে এইখানে হচ্ছে আমাদের 3D আর 4s এর মধ্যে আমরা যদি শক্তি বের করি, 4s এর শক্তি বের করে আমরা একটা ফর্মুলা পড়ে আসছি n+l আফবাও নীতিতে। তাহলে এটা শক্তি আসবে কত, 4+0 = হচ্ছে 4। আর যদি আমরা 3D এর জন্য শক্তি বের করি সেটা হবে হচ্ছে, এটা বারবার এমন হচ্ছে কেন, গোস্টিং হচ্ছে মনে হয়। আচ্ছা, তা 3D এর জন্য যদি আমরা শক্তি বের করি তাহলে এখানে হচ্ছে n হচ্ছে 3 আর l হচ্ছে 2, তাহলে এটা আমরা পাবো হচ্ছে 5। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি 4s এর শক্তি আসছে 4 আর 3D এর শক্তি আসছে 5। তাহলে আমরা বলতে পারি 4s অরবিটালের শক্তি কম আর 3D অরবিটালের শক্তি বেশি। তাহলে সেই হিসেবে আমার ইলেকট্রন আর্গন পর্যন্ত আসছে, মানে এখান পর্যন্ত 18টা আসছে। এরপরে হচ্ছে যে 19 আর 20 নাম্বার ইলেকট্রনটা আছে, ওটা হচ্ছে আমার 4s এ আসা উচিত। মানে আমার হওয়া উচিত ছিল এরকম, 4s এ 2টা ইলেকট্রন যাবে, 4sটা সম্পূর্ণ পূর্ণ হইলো, নিম্ন শক্তির অরবিটাল সম্পূর্ণ পূর্ণ হইলো। এরপরে বাকি ইলেকট্রনগুলো হচ্ছে 3Dতে আসবে, তাহলে এখানে হচ্ছে 9টা আসবে। তার মানে আউফবাউ নীতি অনুসারে আমার ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল হচ্ছে এইটা, মানে 4s2 হবে, এসটা হচ্ছে সম্পূর্ণ পূর্ণ হবে, তারপর হচ্ছে ডিতে যে কটা ইলেকট্রন আসতে পারবে সে কটা আসবে, মানে 3D9 হবে। বাট আমরা একটা জিনিস শিখে আসছিলাম, সেটা হচ্ছে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। ওখানে আমরা শিখছিলাম একটা অরবিটাল যদি অর্ধপূর্ণ হয় বা সম্পূর্ণ পূর্ণ হয় তাহলে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়। সেই রেফারেন্সে আমার এখানে 3D9 জায়গায় 3D10 হয়েছে, অ্যান্ড 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে হচ্ছে এখানে চলে আসছে, এর জন্য উপরের স্ট্রাকচারটা হয়েছে। এখন এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের কারণে তোমার যেহেতু এখানে একটা ইলেকট্রন হয়ে গেছে, মানে এটা সম্পূর্ণ পূর্ণ হয় নাই, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এখানে হচ্ছে কি আফবাও নীতি মেনে চলে নাই। তাহলে অ্যান্সারটা কি হবে, যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস হয়েছে এখানে, যে কারণে 4sটা সম্পূর্ণ পূর্ণ হয় নাই, সম্পূর্ণ পূর্ণ না হয়ে 3Dতে ইলেকট্রন চলে গেছে, সুতরাং আফবাও নীতি মেনে চলে নাই। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, স্নেহা কপার বলছেন। আচ্ছা, ওকে, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে টাইপ 1-এ হচ্ছে আপনাদের এখানে কোশ্চেনটা মোটামুটি এইভাবেই পাবেন, কোয়ান্টাম সংখ্যা প্লাস হাইড্রোজেন বর্ণালী অথবা যে নীতিগুলো আছে এগুলোর মিক্সড কোশ্চেন। এটা হচ্ছে আমাদের টাইপ 1-এর কোশ্চেন, আর এটা থেকে কোশ্চেন পাবেনই আশা করা যায়। ওকে, আমরা তাহলে টাইপ 2-তে চলে যাই। আচ্ছা, সো আমাদের হচ্ছে না। সো আমাদের হচ্ছে টাইপ 2-তে হচ্ছে দেখেন এখানে কোশ্চেনের যে এটা লেখা আছে, হাইড্রোজেন বর্ণালীর সাথে এনতম স্তরের শক্তি বেগ ব্যাসার্ধ এই রিলেভেন্ট কোশ্চেন আসে। তো আমরা একটু আগে টাইপ 1-এও হাইড্রোজেন বর্ণালী দেখছি, ওটা কোয়ান্টাম সংখ্যার সাথে মিক্স করে দেয়। টাইপ 2-তেও এরকমই দেখা গেছে যে হাইড্রোজেন বর্ণালীর সাথে এইগুলো হচ্ছে মিক্স করে দেয়। টাইপ 1-এ আমরা হাইড্রোজেন বর্ণালী যে ধরনের কোশ্চেন দেখছি, টাইপ 2-তে একই ধরনের কোশ্চেন আসে। তাহলে মোটামুটি বলা যায় যে আমার যদি টাইপ 1-এর কোশ্চেন পরীক্ষা চলে আসে তাহলে টাইপ 2 আসার চান্সটা কম, আবার টাইপ 1 না আসলে টাইপ 2 আসে, এরকম ব্যাপারটা মিক্সড আপ। সো এটা যদি আমরা দেখি হাইড্রোজেন বর্ণালী, আমরা একটু আগে যেগুলো নিয়ে কথাবার্তা বলছি মোরলেস ওই কোশ্চেনগুলো আসে ঘুরা ফিরা। আচ্ছা, তা আমরা তাহলে এই জায়গার জিনিসগুলো দেখি। তা আমরা এগুলোর জন্য কিছু সূত্র দেখছিলাম, লাইক এনতম স্তরে যদি শক্তি স্তরের শক্তি বা ইলেকট্রন শক্তি বের করো, এটার জন্য কিছু বড় বড় সূত্র দেখছিলাম।
ওকে, সো আমাদের এটা একটা সূত্র ছিল, এটা হচ্ছে nতম স্তরের শক্তি বের করার সূত্র। বাট আমরা হচ্ছে এটা একটা শর্টকাট শিখাইছিলাম, যেটা ছিল হচ্ছে এটা En ইকুয়াল টু E1 জেড স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, আর এখানে E1 হচ্ছে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর শক্তি ছিল, যেটার মান ছিল 13.6 ইভি বা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এখানে একটা কথা বলছিলাম, যদি কোশ্চেনে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর শক্তি বের করতে বলে, তাহলে আমরা অবশ্যই এই সূত্র দেওয়া হচ্ছে ম্যাথ করব, মানে এই পুরো সূত্রটা বসাবো, এটা ক্যালকুলেটরে ভাগ ভাগ করে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে এটা উত্তর বের করব। আর যদি কোশ্চেনে হাইড্রোজেনের প্রথম স্তর ছাড়া যে কোনো স্তরের শক্তি বলে বা যে কোনো মৌলের যে কোনো স্তরের শক্তি বলে, তখন আমরা শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে আমরা এককের ব্যাপারটা খেয়াল রাখবো, যদি এখানে E1টা আমরা ইভিতে বসাই, অ্যান্সারটা আমরা ইভিতে পাবো। আর যদি ইভিটাকে জুলে কনভার্ট করে নিই, তাহলে আমরা অ্যান্সারটাও জুলে পাবো। আচ্ছা, এটা এক ধরনের কোশ্চেন আসলো তাহলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বেগের সূত্র ছিল একটা। আচ্ছা, বেগেরটা পরে আমরা আগে ব্যাসার্ধ সূত্রটা লিখি। ওকে, আমাদের এটা একটা সূত্র ছিল, ব্যাসার্ধ নির্ণয় nতম স্তরের ব্যাসার্ধ নির্ণয় n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার জেড। এটা কেমিস্ট্রি বই হয়তো তোমরা অন্য ফরমেশনে দেখে থাকবা, আগেও বলছিলাম। তো এই ফরমেশনটা হচ্ছে ফিজিক্স বইও আছে, এর জন্য আমরা হচ্ছে এই সূত্রটা দিয়ে ম্যাথ করব। যদি অন্য কোনো ফরমেশনে শিখে থাকো, ওটা দিয়ে করলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা কি শর্টকাট দিব কিনা, এটারও একটা শর্টকাট আছে আমরা জানি, বাট এটা যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই শর্টকাট দিবা না, এটা হচ্ছে আমরা ফুল সূত্র দিয়ে করা ট্রাই করব। এক আমাকে বললো ক্যালসিয়ামের হচ্ছে শেষ স্তরের ব্যাসার্ধ কত, এই ধরনের যদি কোশ্চেন আসে, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে এখানে আমরা ক্যালসিয়ামের শেষ স্তর কোনটা দেখতে পারতেছি, চতুর্থ শক্তি স্তর। তাহলে আমরা এন এর মান 4 ধরে আমরা হচ্ছে R4 বের করে দিব, এই ধরনের কোশ্চেনই আসে। আচ্ছা, আর মনে করো ইএন দিয়ে কী ধরনের আসতে পারে, আমাকে হচ্ছে এখানে একটা পরমাণু দিল, এরকম একটা চিত্র এঁকে দিল। তো আমাকে বলল এটা এন এর মান হচ্ছে 2 আর এটা এন এর মান হচ্ছে 3। তা আমাকে বলল যে এটা হচ্ছে এক্স তম ইলেকট্রন, এটা হচ্ছে ওয়াই তম ইলেকট্রন। তো বললো হচ্ছে যে এক্স আর ওয়াই ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনের শক্তি বেশি। তাহলে আমরা একবার কি করব, এই শর্টকাট ফর্মুলা দিয়ে একবার হচ্ছে E2 বের করব, আরেকবার হচ্ছে এই শর্টকাট ফর্মুলা দিয়ে E3 বের করব। তারপর আমরা কমেন্ট করে লিখবো যে কোন শক্তি স্তর শক্তি বেশি। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, লাস্ট যেটা বাকি রইলো সেটা হচ্ছে বেগ। তো বেগেরও একটা সূত্র আছে, বাট আমরা ওই সূত্রটা শিখবো না। আমরা একটা সূত্র শিখে আসছি, ভরবেগের সূত্র, ইলেকট্রন ভরবেগের সূত্র, বোর মডেলের মধ্যে mvr ইকুয়াল টু nh/2π। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা বেগ বের করে ফেলবো। তাহলে আমরা v সমান কি লিখতে পারি, nh ডিভাইডেড বাই 2π mr। এখানে আমরা rn লিখলাম, তাহলে এখানে vn লিখলাম, তাহলে এইটাই আমাদের একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে আমাদের যদি কখনো হচ্ছে ব্যাসার্ধ দেওয়া থাকে, যে দ্বিতীয় স্তরের ব্যাসার্ধ এত, ওই স্তরের ইলেকট্রনের বেগ কত, তখন দ্বিতীয় স্তরে বলছে সো এন এর মান হচ্ছে 2। আমি এই দ্বিতীয় স্তরের ব্যাসার্ধটা এই ফর্মুলা দিয়ে আগে বের করে নিব, কোশ্চেনে দেওয়া থাকলে তো ভালো, না থাকলে বের করে এখান থেকে বেগটা বের করে ফেলবা। এই রিলেটেড ম্যাথে আসে মোরলেস। তাহলে কি বললাম, হাইড্রোজেন বর্ণালী আগের যে জিনিসগুলো পড়াইছে ওইগুলো, আর এখানে 3টা সূত্র রিলেটেড যে ম্যাথ আপনাদেরকে করানো হয়েছে, লেকচার খাতায় আছে বা টেস্ট পেপারে যেগুলো আছে, এগুলো করলে আপনার এই টাইপ 2টা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি, আমরা পরের টাইপে চলে যাচ্ছি। আর কার কোনো কমেন্ট থাকলে বা কোশ্চেন থাকলে বলতে পারেন।
আচ্ছা, রিফাত কোশ্চেন করছে বিগ ফ্যান ভাই, হওয়া ক্লাসে মতো আছে এর জন্য বিগ ফ্যান, বুঝছি। আচ্ছা ওকে, আমরা তাহলে পরের টাইপে চলে যাই। আচ্ছা, টাইপ থ্রিতে আমাদের এটা থেকে কোশ্চেন আসবে আসবে, তাহলে আমরা যেটা এখানে চারটা টাইপে ভাগ করছি, চারটা টাইপের মধ্যে টাইপ ওয়ান আর টাইপ থ্রি আসার চান্সেস সবচেয়ে বেশি, আর টাইপ টু টাইপ ফোর আসার চান্সেস খুব কম। তাহলে যেগুলো হচ্ছে নীল কালার মার্ক করে এগুলো আর কি ভালোভাবে করবো। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা থেকে আমাদের মোরললেস ওই একটা ম্যাথে করাইছিলাম, যেটা আপনাদেরকে বারবার বলতাম পরীক্ষায় আসবেন, ওইটা মেজরিটি টাইম আসতো। তো ওরকম ম্যাথ কি ছিল আমাকে বললো হচ্ছে, জিনিসটা খালি নাড়ে চলে। আচ্ছা, আমাকে বললো হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস একটা দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছে, আর 50 ডিগ্রি সেলসিয়াসে আমার হচ্ছে বইলা দিল এখানে হচ্ছে দ্রাবক আছে হচ্ছে 50 গ্রাম, আর 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা দিয়ে রাখলো 80, 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা দিয়ে রাখলো 50। তো এখন টেম্পারেচার কমাইলে আমরা জানি হচ্ছে কি হয়, দ্রাব্যতা হ্রাস পেয়েছে। তো দ্রাব্যতা হ্রাস পেলে কি হবে, যে অদক্ষেপ পড়ে। তাহলে কোশ্চেন করছে অদক্ষেপ কত গ্রাম পড়বে, এ ধরনের ম্যাথ আপনাদেরকে করানো হয়েছে, তো এটা একটু দেখে নেবেন। এটা একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে তাপমাত্রা কমাইলে কি পরিমাণ অদক্ষেপ পড়বে। আর আরেকটা ছিল যদি আমি রিভার্সে চিন্তা করি, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে একটা দ্রবণ পাঠাইলাম। এখানে আপনার মনে করেন দ্রবণ দিয়ে রাখছে দ্রাবকের বদৌলতে। তো এখানে বলছে এই 30-এ আমার দ্রাব্যতা দেওয়া হচ্ছে 50, 50 ডিগ্রি দেওয়া হচ্ছে দ্রাব্যতা 80। তাহলে এখন 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে গেলে যেহেতু দ্রাব্যতা বাড়ছে, তাহলে দ্রব্য হচ্ছে একটু শর্ট হয়ে যাবে। তাহলে এখানে জিজ্ঞেস করছে কতটুকু দ্রব্য অ্যাড করলে দ্রবণটা আবার হচ্ছে সম্পৃক্ত হবে। তাহলে এখানে কতটুকু দ্রব্য অ্যাড করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই ম্যাথটা আপনাদেরকে করানো হয়েছে, এটাও করানো হয়েছে। এটা হচ্ছে দ্রাবক দিয়ে, এটা হচ্ছে দ্রবণ দিয়ে। সো এখানে দ্রবণ থাকলে কি করা লাগে, আপনাদেরকে বলা হয়েছিল যে তাপমাত্রা পরিবর্তন ম্যাথে দ্রাবক দিয়ে ম্যাথ করা আবশ্যক। এর জন্য দ্রবণ থেকে আগে কি ডেটা বের করবেন, দ্রাবক বের করবেন। এখানে যে দ্রাবকটা হবে এখানে দ্রাবকটা সেম হবে ধরে পরে ম্যাথটা করবেন। তো এই ম্যাথ আপনাদের করানো হয়েছে আগে, এখন জাস্ট আমি বলে দিলাম যে এই টাইপের ম্যাথগুলোই আসে। ওকে, তাহলে আমাদের দ্রাব্যতা রিলেটেড জিনিসটা শেষ। এরপরে আমাদের আসেন হচ্ছে কেএসপি বা দ্রাব্যতা গুণফল। আচ্ছা, আমরা আগের পেজে যাই একটু। আচ্ছা, দ্রাব্যতা গুণফল আমাকে মনে করেন একটা যৌগ দিল M2N3। তো আমাকে বলছে যে এটার হচ্ছে এস মানে 0.2 মোলার হচ্ছে এটার ঘনমাত্রা বলে দিছে। তা বলছে এটা দ্রাব্যতা গুণফল কত। তা আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে এটাকে ভাঙতে হবে। তো আমরা যদি এটাকে ভাঙি আমরা কি কি পাবো। আচ্ছা আচ্ছা, সাউন্ড এতক্ষণ যাই গেছে, আচ্ছা যাবে হয়তো। এটাকে ভাঙলে আমরা কি পাবো, M3+ পাবো, আর হচ্ছে N-2 পাবো। আর যদি সমতা করি এখানে M হচ্ছে 2টা আছে, সো এখানে 2 হবে, N 3টা আছে, সো এখানে হচ্ছে 3 হবে। তো এরপরে আমরা যেটা শিখছিলাম, এইটার জন্য দ্রাব্যতা যদি S হয় এটার জন্য S হবে, এটার জন্য S হবে। এখানে সামনে 2 আছে, সো এখানে 2 গুণ, এখানে সামনে 3 আছে, সো 3 গুণ। তো আমরা যদি এটা কেএসপি বের করি বা দ্রাব্যতা গুণফল, এটা লেখার ফরমেশন কি ছিল, এখানে যে জিনিসটা আছে M3+, এটা আগে লিখবো। এটার সামনে একটা সহগ আছে, ওটা আমরা পাওয়ারে দিব, মাল্টিপ্লাইড বাই এখানে হচ্ছে N-2, এটার সামনে 3 আছে, তো 3 দিব। এরপর হচ্ছে এখানে যে ভ্যালুগুলো পাইছি, এম এর জন্য আমরা পাইছি হচ্ছে 2s, তো এখানে 2s তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এটা 3s, তো 3s তার হোল কিউব করলে আমরা যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের দ্রাব্যতা গুণফল। তো এই ধরনের ম্যাথ আমরা দেখে আসছি আগে অনেক, এখানে নতুন কিছু নাই। আর যদি রিভার্স ম্যাথ দেয় তাহলে আমাদের কি করে, আমাদের হচ্ছে এখানে কেএসপিটাই কোশ্চেনে দিয়ে দেয়, কেএসপির একটা ভ্যালু দেওয়া থাকে র্যান্ডম, আর ওখান থেকে বলে দ্রাব্যতাটা কত সেটা বের করো, মানে S = what। তো তখন আমরা সেমভাবে ম্যাথটা করে এখানে হচ্ছে কেএসপির ভ্যালুটা বসাবো, আর এখান থেকে এসটা বের করে দিব, ম্যাথ শেষ। আচ্ছা, এছাড়া আরও কী ধরনের কোশ্চেন আসে, লাইক এই কোশ্চেন থেকেই বললো এখানে হচ্ছে কেএসপি দেওয়া আছে সাপোজ, আর বলছে হচ্ছে এখানে এম এর ঘনমাত্রা কত। কোশ্চেনটা আবার শূন্য, কেএসপি দেওয়া আছে একটা ভ্যালু, আর এখানে বলছে হচ্ছে এম এর ঘনমাত্রা, মানে M3+ এর ঘনমাত্রাটা চাইছে। যখনই ঘনমাত্রা বলবে আমরা সবসময় হচ্ছে যে নিচের পার্টটুকু বিবেচনা করব।
তাহলে m3+ এর ঘনমাত্রা হচ্ছে কি 2s, আর যদি বলে n-2 এর ঘনমাত্রা তাহলে ওটা কত হবে 3s। তাহলে আমাকে যদি এরকম ঘনমাত্রা বের করতে বলে স্পেসিফিকভাবে কোনো একটা পোর্শনের, তাহলে আমরা এখান থেকে আগে এস এর ভ্যালুটা বের করব, বের করে এম এর জন্য ওটার সাথে 2 গুণ দিব, আর এন এর জন্য ওটার সাথে 3 গুণ দিব, তাহলে যেটা পাবো এটাই আমাদের অ্যান্সার। আর এই ধরনের ম্যাথ হচ্ছে গরুর ঘতে আসা থাকে, আর ঘোড়ার ঘতে হচ্ছে তোমার হচ্ছে ওই যে অদক্ষেপ পড়বে কি পড়বে না ওই টাইপের ম্যাথ আসে। সো ওইটা একটু বলে দিচ্ছি। অদক্ষেপের ম্যাথ। আচ্ছা, সো অদক্ষেপের ম্যাথ সাপোজ ধরো আমাকে একটা কোশ্চেন দিল যে একটা দ্রবণ আছে হচ্ছে AB2, আর একটা দ্রবণ আছে হচ্ছে CD2, এই দুটা মিক্স করার পর এখানে হচ্ছে BC এর অদক্ষেপ পড়বে কিনা। তো এই ধরনের কোশ্চেন তো আমাদেরকে অহরহ করানো হয়েছে। তো এখানে বলে দেওয়া হয়েছিল যদি কোশ্চেনে স্পেসিফিক্যালি কোনো একটা পদার্থের অদক্ষেপ চায় তো দেখবা সবসময় তার হচ্ছে কেএসপি দেওয়া আছে। তাহলে এখানে কি আমাকে কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিছে যে বিসি এর অদক্ষেপ পড়বে কিনা। তাহলে বিসি এর কেএসপি দেওয়া আছে, আমরা এগুলার মিক্সচার বিবেচনা করে এখান থেকে হচ্ছে বি আর সি এর জন্য এস বের করে দেন ওটার আয়নিক গুণফল বের করব। যদি দেখি আয়নিক গুণফল কেএসপি থেকে বড় তাহলে বলবো অদক্ষেপ পড়ে, আদারওয়াইজ বলবো পড়বে না। আর যদি কোশ্চেনে এরকম স্পেসিফিক্যালি কিছু না বইলা জাস্ট বলে দুটা মিক্স করলে অদক্ষেপ পড়বে কিনা, তখন আমরা দেখবো কার কেএসপি দেওয়া আছে। যদি এটার কেএসপি থাকে তাহলে এটার জন্য অদক্ষেপ পড়বে কিনা চেক দিব। তো এই ধরনের ম্যাথ তোমরা করছো, এর জন্য এই টাইপের আর কিছু দেখাইলাম না, এগুলো একটু খাতা থেকে করে নিও তাইলে হবে, আর টেস্ট পেপার থেকেও একটু দেখো। ওকে, এরপরে যে টপিকটা মিস গেছে এটা প্রবাবলি হচ্ছে সময়ায়ন প্রভাব। তো আমরা সময়ায়ন প্রভাব হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, এটা থেকেও ম্যাথ দেয়। তো সময়ায়ন প্রভাবের ম্যাথ কীরকম ছিল, লাইক আমাকে বললো হচ্ছে NaCl এর হচ্ছে একটা দ্রবণ আছে, এটার মধ্যে হচ্ছে বাইরে থেকে আমরা 0.1 মোলারের হচ্ছে HCl ইউজ করলাম। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে মানে সমান প্রভাব হইলে ঘনমাত্রার পরিবর্তনটা কেমন, এই ধরনের ম্যাথ বের করতে বলতো। তা আমরা যেটা করতাম, প্রথমে যে দ্রবণটা দেওয়া আছে এটা সবসময় হচ্ছে একটা কেএসপি দেওয়া থাকতো, এটার রেফারেন্সে এটার কেএসপি ধরে আমরা হচ্ছে এখান থেকে একটা এস বের করতাম। এটা হচ্ছে ইনিশিয়াল এস, মানে সমান প্রভাব হওয়ার আগের একটা এস। এরপরে আমরা যখন আরেকটা যৌগ এখানে অ্যাড করছি তখন আমরা দেখতাম এই দুইটার মধ্যে কমন কিছু আছে কিনা, লাইক এখানে এটা সিএল এটা সিএল হচ্ছে কমনে আসে, তখন আমরা সমান প্রভাবের পরে বিবেচনা করে এখানে আমরা আবার নতুন করে হচ্ছে এটা ক্যালকুলেট করতাম। এভাবে হচ্ছে আমরা ঘনমাত্রা যোগ দিতাম, সিএল এর ঘনমাত্রা আগে হচ্ছে এস আর পরে হচ্ছে 0.1টা যোগ হয়েছে, তাহলে প্রাইম দিয়ে লিখতাম, এরপর আমরা এস প্রাইম বের করতাম। তাহলে এটা হচ্ছে সমান প্রভাবের আগের ঘনমাত্রা, এটা হচ্ছে সমান প্রভাবের পরের ঘনমাত্রা, পরে দুইটা বিয়োগ করে আমরা পার্থক্যটা দেখা দিতাম। সবসময় যেটা হইতো এটার মানটা কম আসতো, এটার মানটা বেশি আসতো। তো এই ধরনের ম্যাথ তো আমাদেরকে ক্লাসে করানো হয়েছে, যে 2-3টা ম্যাথ করানো হয়েছে ওগুলো করে গেলেই হবে, এক্সট্রা কিছু লাগবে না। আর এখানে একটা এমসিকিউ কোশ্চেন আসে, এটা আমি বলে দিই, আগে বলছি কিনা খেয়াল নেই, মানে মাঝে মধ্যে এমসিকিউতে আসে নিচের কোন জোড়া দুটি হচ্ছে সমান প্রভাব হবে, এই ধরনের কোশ্চেন থাকে। তো এটা একটু এভাবে মনে রাখবা সবসময়, হচ্ছে যে দ্রবণটা ইনিশিয়ালি থাকে এটা হচ্ছে একটু দুর্বল টাইপের কোনো বস্তু থাকে, লাইক মনে করো আমি বললাম হচ্ছে H2S, এই দুর্বল জিনিসটার মধ্যে যে জিনিসটা অ্যাড করা হয় এটা দুর্বল কোনো লবণ হইতে পারে বা দুর্বল কোনো অ্যাসিড ক্ষার এই ধরনের দ্রবণ হয় বা কোনো গ্যাস। দুর্বলের সাথে যে জিনিসটা অ্যাড করা হয় ওটা সবসময় হচ্ছে তীব্র অ্যাসিড বা ক্ষার অ্যাড করা হয়, তীব্র অ্যাসিড বা ক্ষার দেখবে এই ধরনের জিনিসই থাকে। তাহলে এখন আমার হচ্ছে কম্বিনেশনের মধ্যে আছে H2S আর হচ্ছে HCl, তাহলে এখানে দেখো এটা হচ্ছে দুর্বল একটা জিনিস, এটা হচ্ছে তীব্র একটা জিনিস, তাহলে এই কম্বিনেশন সমান প্রভাব হবে। বাট আমি যদি রিভার্সের একটা জিনিস দিই, মনে করো আমি বললাম H2SO4 আর হচ্ছে H2S, এটা কি সমান প্রভাব হবে কিনা, অ্যান্সার হচ্ছে হবে না। তাহলে জিনিসটা কি এমসিকিউর মধ্যে দেখবা এরকম দুইটা যৌগ দিয়েছে পাশাপাশি দিয়ে বলছে এখানে সমান প্রভাব হবে কিনা ব্যাখ্যা করো, তাহলে অ্যান্সারটা কি, প্রথমে জিনিসটা দুর্বল থাকবে পরের জিনিসটা তীব্র থাকবে। আর যদি এরকম রিভার্সও হয় প্রথমটা স্ট্রং পরেরটা দুর্বল তাহলে এটা সমান প্রভাব হবে না। এরকম এমসিকিউ কোশ্চেন আসে, এটা একটু দেখে নিও। ওকে, একটু কমেন্ট দেখে নেই, ক্লাসটা মেবি একটু লেন্দি হয়ে যাচ্ছে,
বাট এক হিসেবে ভালো, তোমাদের একটু ওভারভিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, আশরাফ আলী লেখছো, আপনি পড়ালে ভাই কোশ্চেন থাকার সুযোগ আছে। আমি পড়ালে কোশ্চেন থাকার সুযোগ আছে বুঝি নাই, তো যাই হোক। আর রিফাত বলছে ক্লাস নোট পিডিএফ চাই। ভাইয়া এখানে অ্যাকচুয়ালি এডিট হচ্ছে তো অনেক, তো এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে ভিডিওটাই হচ্ছে স্ক্রিনশট নিয়ে তুমি চাইলে একটা পিডিএফ বানায় ফেলতে পারো। আর স্পেসিফিকলি যদি ওরকম কোশ্চেন দরকার হয় তাহলে আমাকে নক দিও, আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা ফাইন, তাহলে আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই। তো আমরা এখানে তাহলে টাইপ 3 আমাদের ডান। এরপর আসো টাইপ 4। টাইপ 4টা আসলে পড়াবো না, এটা জাস্ট বলে দিচ্ছি। তো টাইপ 4 লেখাই আছে অম্লীয় ক্ষারীয় মূলকের শনাক্তকরণ। তো এটা হচ্ছে তোমাদেরকে চ্যাপ্টার একদম শেষে পড়ানো হয়েছিল। পড়া এটাও বলছিলাম যেটা হচ্ছে পরীক্ষার আগের রাত্রে পড়ার জিনিস। মানে কি, পরীক্ষার আগের রাত্রে এগুলো পড়লা, খুব সুন্দর করে মুখস্থ করলা, পরীক্ষায় গেলা, যদি আসে দেওয়ার মতো হয়, মানে দিতেই হবে একদম বাধ্য, তখন তুমি এটা অ্যান্সার করলা, কইরা এরপর ভুলা গেলা, সিম্পল ফান্ডা। তাহলে এখানে আমরা হচ্ছে দেখতেছি অম্লীয় ক্ষারীয় মূলকের শনাক্তকরণ। তো এখানে ক্ষারীয় মূলক আছে 4টা, অম্লীয় মূলক আছে মাত্র 3টা, বেশি না 7টা আছে আর কি। তো ফুল সিলেবাস আরও বেশি ছিল, শর্ট সিলেবাস অনেক কমে গেছে। তো এগুলো খাতায় যেগুলো লেখানো হয়েছে ওইগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। আর যদি মনে হয় না আমার মুখস্থ বিদ্যা হচ্ছে রাতিনের মতো, মুখস্থ করতে চাই না, তাইলে মুখস্থ করেন না, বাদ দেন ইচ্ছা। তাহলে আপনার চ্যাপ্টার 2 হচ্ছে ডান। এখানে টাইপ 1 টাইপ 3টা মোস্ট ইম্পর্টেন্ট, আর টাইপ 2 টাইপ 4টা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। ওকে ফাইন, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। অনেক সময় চলে গেছে, এখন আমরা একটু ফাস্ট ফাস্ট পড়ানোর ট্রাই করব। আচ্ছা ফাইন, আমরা এটা আবার একটু জুম করে নিই। তো আমাদের থার্ড চ্যাপ্টারের নাম তো জানেনই, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আসলে চ্যাপ্টারের নাম জানি না, কাজ নাই, পারলে হইছে। এত কষ্ট করলাম স্টুডেন্টকে বানান ঠিক করতে, আবার করছে। আচ্ছা ঠিক আছে, চলবে। তো আমাদের এখানে হচ্ছে টাইপ 1-এ যেটা আছে সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা অনেকগুলো টপিকই পড়াইছি, পরমাণু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যোজনী, সক্রিয়তা। তা আমাদের এখানে সবগুলো টপিক আমি লিখি নাই, যেগুলো থেকে আর কি সিকিউ কোশ্চেন বেশি আসে আমি শুধু ওই টপিকগুলোই লিখছি। তাহলে এখানে মৌলের পর্যায় ধর্ম থেকে কোন কোন টপিকগুলো থেকে সিকিউ আসার চান্সেস বেশি? ইলেকট্রন আসক্তি থেকে, আয়নীকরণ শক্তি থেকে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক থেকে, আর পাশে একটা টপিক লিখছি সেটা হচ্ছে পি ব্লক মৌল। থার্ড চ্যাপ্টারটা সিকিউটা কিসে থেকে আসবে এটা বলাটা অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট, মানে টাইপটা বলা আর কি খুব ডিফিকাল্ট। সো আমি ট্রাই করছি এখানে টপিকগুলো লিখে দেওয়ার, যে টপিকগুলো থেকে সিকিউ আসে। তো এখানে কোনটার সাথে কোনটা মিক্স করে আসবে এটা বলাটা একটু মানে কঠিন। এর জন্য এখানে আমি বলতে পারি যে যে টপিকগুলো লিখে দেওয়া হয়েছে টপিক থেকে সিকিউ মাস্ট পাবাই। কম্বিনেশন আমি এখানে যেটা লিখছি ওটা হইতেও পারে, নাও হইতে পারে, শুধু টপিকগুলো প্রপারলি পড়েও তাহলেই হবে। আচ্ছা ফাইন, তো আমরা এইখান থেকে জাস্ট দুইটা একটা কোশ্চেন একটু ওভারভিউ করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এটা হচ্ছে কোনটা? ওকে, সো ধরো আমি একটা কোশ্চেন বললাম, লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কার হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন বললাম যে আয়নীকরণ শক্তি, কি বললাম কোশ্চেন, লিথিয়াম ও বেরিলিয়াম এর মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি। সো আমরা এগুলা একটা প্রসেসে শিখাইছিলাম, সেটা কি, যদি পাশাপাশি মৌল পাও তাহলে সবসময় হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা, করে তার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা চেক করবা। আর যদি একটু দূরের দূরের মৌল পাও, লাইক ধরো আমাকে বললো লিথিয়াম আর বললো হচ্ছে অক্সিজেন,
এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? তাহলে চোখ বন্ধ কইরা যখনই দূরে দূরে থাকে আমরা বলছিলাম আকার দেওয়া ব্যাখ্যা বলবা। তাহলে এখানে দেখো যে অক্সিজেন হচ্ছে কি একই পর্যায়ে ডানের মৌল, এটা হচ্ছে বামের মৌল। তাহলে এটার আকার হচ্ছে ছোট, এটার আকার হচ্ছে বড়। তা আমরা শিখছিলাম যেটার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে এটা আয়নীকরণ শক্তি বেশি, এটা আয়নীকরণ শক্তি কম। শেষ, এক লাইনে ব্যাখ্যা। বাট এটা হচ্ছে পাশাপাশি মৌল আছে, সো এটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। তা আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়ামের জন্য আমরা জানি হচ্ছে 3, এটা হচ্ছে 1s2 2s1। এরপর আসে হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2। তাহলে এখানে আমরা যদি কোনো ব্যতিক্রম খুঁজি তাহলে আমরা দেখতে পাই বেরিলিয়ামের শেষ স্তরে 2টা ইলেকট্রন আছে, যেটাকে আমরা বলতাম দ্বিত্ব কাঠামো। আর লিথিয়ামের শেষ স্তরে 1টা ইলেকট্রন আছে। আমরা এখানে কথা বলতেছি আয়নীকরণ শক্তি নিয়ে, মানে ইলেকট্রন ত্যাগ করে কিনা এই কথাটা নিয়ে। তাহলে লিথিয়ামের শেষ স্তরে 1টা ইলেকট্রন আছে, সে তাহলে কী করবে, সহজে ইলেকট্রন ত্যাগ করে দিবে। করলে কি হবে, তার 1s2 থাকবে, মানে দ্বিত্ব পূরণ করবে। যেহেতু সে সহজে ইলেকট্রন ত্যাগ করে, তা আমরা শিখছিলাম যে সহজে ইলেকট্রন ত্যাগ করে তার আয়নীকরণ শক্তি কম হয়, তাহলে এটা আই হচ্ছে স্বভাবতই একটু কম হবে। আর অন্যদিকে আমরা যদি বেরিলিয়াম দেখি, বেরিলিয়াম শেষ স্তরে 2s2 আছে, মানে ns2 বা স্থিতিশীল কাঠামো, এর জন্য এটা আই কি হবে, বেশি হবে। এটা থেকে ইলেকট্রন না কঠিন, এর জন্য আই বেশি। এভাবে করে ইলেকট্রন বিন্যাস করে একটু বাংলা কথা দিয়ে লিখে দিলে হয়ে যাবে। এগুলো 2 মার্কসের জন্য আসবে, অত বেশি মার্কসের জন্য আসে না। বা যদি 3 মার্কসের জন্য আসে একটু বড় করে লেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো আয়নীকরণ শক্তি থেকে মোটামুটি এইগুলোই, জাস্ট কম্প্যারিজন আসে, কোনটার বেশি কোনটার কম, এর বাইরে কিছু আসে না। আচ্ছা ফাইন। এরপরে ধরো আমাদের হচ্ছে এখানে আর কি আছে, ইলেকট্রন আসক্তি আছে। তো ইলেকট্রন আসক্তি থেকে আমাদের হচ্ছে কোশ্চেন কি ধরনের আসে, এগুলো তোমাদের হচ্ছে ওই যে একটা শিট দেওয়া হয়েছিল 3rd চ্যাপ্টারে, ওইখান থেকে কোশ্চেনগুলো একটু দেখো, ইলেকট্রন আসক্তি রিলেভেন্ট। এছাড়া হচ্ছে যে আরেকটা ছিল প্রবাবলি হচ্ছে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, ওই কোশ্চেনটা একটু পড়ো, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে কিছু যৌগ দিয়ে তোমার হচ্ছে কোনটার গলনাঙ্ক বেশি কোনটার স্ফুটনাঙ্ক বেশি এগুলো আসতে পারে। তো এইটা আসলে মোটামুটি হচ্ছে ফাজানের নীতির মাধ্যমে আসে। এক ধরো আমাকে একটা যৌগ দিল NaCl, একটা দিল হচ্ছে MgCl2, আরটা দিল হচ্ছে AlCl3। আমাকে কোশ্চেন বললো যে এই তিনটার মধ্যে হচ্ছে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি। আমরা এটা ফাজার নীতির মাধ্যমে ব্যাখ্যা দিতে পারি। এটা মিলাচিলা আসে, মাঝে মাঝে হচ্ছে র্যান্ডম হচ্ছে মৌলের মধ্যে আসে, আর মাঝে মধ্যে হচ্ছে এই ধরনের একই টাইপের মধ্যে আসে। র্যান্ডম মৌল কি, লাইক আমাকে বললো হচ্ছে ধরো H2O আর হচ্ছে CH4, এই দুইটার মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তাহলে দেখো এখানে কিন্তু এই দুইটার মধ্যে তুমি যদি হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন কমন ধরো, মানে এটাকে হচ্ছে ফাজার নীতির মাধ্যমে এই দুটাকে ব্যাখ্যা দিতে পারবা না। তো এটাকে কি দিয়ে ব্যাখ্যা দিতে হবে, বন্ধন দিয়ে। লাইক আমরা H2 এর মধ্যে আমরা শিখছি যে হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকে, প্লাস হচ্ছে পোলার সমযোজী বন্ধন থাকে, মানে পোলারিটি থাকে। আর হচ্ছে এটার মধ্যে একদম পিওর সমযোজী বন্ধন থাকে। তাহলে আমরা যদি বন্ধনের রেফারেন্সে দেখি, তাহলে হাইড্রোজেন বন্ধন আর সমযোজী বন্ধন এটার মধ্যে এটা স্ট্রঙ্গার, তার মানে এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। আর সমযোজীটা উইক, সো এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে একটা হচ্ছে এরকম দুইটার মধ্যে যদি ব্যাখ্যা আসে তাহলে চেষ্টা করবো দেখবে কোনো বন্ধনের কিছু কাহিনী আছে কিনা, তাহলে যেটার বন্ধন শক্তিশালী তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আর যদি এরকম 3-4টা মৌল দেয় তাহলে সবসময় দেখবা এখানে একটা সিকোয়েন্স পাবা, প্যাটার্ন পাবা, যে এখানে দেখা যাচ্ছে অ্যানায়নগুলো সেম বা ক্যাটায়নগুলো সেম এরকম। তখন ফাজার নীতিতে ব্যাখ্যা দিবা, সেটা একটু বলে দিচ্ছি, এটা পড়ছো আগেও। তো এখানে অ্যানায়নগুলো সেম, তাহলে এখানে ক্যাটায়নগুলো আলাদা। তা আমরা কি শিখছিলাম ফাজার নীতি অনুসারে, ক্যাটায়ন যেটা ছোট হবে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে ওই প্রেফারেন্সে আমরা যদি দেখি, এখানে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আছে, এটার ক্যাটায়নটা সবচেয়ে ছোট, তার মানে এটা সমযোজী সবচেয়ে বেশি। এটা সমযোজী বেশি, আর এটা সমযোজী তাহলে কী হবে, সমযোজী কম। সমযোজী কম হলে আবার আয়নিক কী হবে, বেশি হবে। তো এটা যদি আয়নিক বেশি হয় তার মানে এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, এভাবে একটু সিকোয়েন্স করে লিখে দিবা। ওকে ফাইন। তাহলে আমাদের মৌলের পর্যাপিত ধর্ম রিলেটেড কোশ্চেনগুলো বলা হইলো। এরপরে আসা হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল থেকে আপনাদের সেম কথাবার্তা, ওই যে শিটের কিছু কোশ্চেন দেখানো হয়েছিল, তারপর হচ্ছে খাতায়ও কিছু কোশ্চেন দেখানো হয়েছিল, ওইগুলো একটু দেখবেন। তারপরে আপনাদের কিছু হচ্ছে অক্সাইডের, ধাতুর অক্সাইড কী ধর্মী, অধাতুর অক্সাইড কী ধর্মী, উভধর্মী অক্সাইড কী ধর্মী, এই ধরনের কোশ্চেন দেখানো হয়েছিল। আরেক টাইপের কোশ্চেন আসে, এটা আমি একটু বলে দিচ্ছি, এটা মেবি ক্লাসে দেখানো হয় নাই, মনে করেন আমাদের কাছে এটা আছে, এটা আছে।
তো আমাদেরকে জিজ্ঞেস করছে এই দ্রবণটা কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী। সো এই ধরনের জিনিস যদি থাকে, এটা ছিল না, একটু ভুল হয়েছে, এটা না, সরি। এটা না। আচ্ছা, ধরেন এটা বলছে যে কপার সালফেটের জলীয় দ্রবণটা কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী, এটা ব্যাখ্যা করতে বলছে। সো আমরা দেখতে পারতেছি এখানে এটা একটা লবণ। তো লবণ তৈরি হয় কি বিক্রিয়ার মাধ্যমে? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। তো প্রশমন বিক্রিয়া কি থাকে? একটা অ্যাসিড থাকে, একটা ক্ষার থাকে। তো আমরা যদি এই জিনিসটাকে একটু ব্যাকওয়ার্ডে চিন্তা করি যে এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কোত্থেকে, তাহলে আমি দেখবে কপার অংশটা আসছে একটা ক্ষার থেকে। ক্ষারটা কি? কপার হাইড্রোক্সাইড। আচ্ছা, আর এখানে হচ্ছে সালফেট আছে, সালফেটটা আসছে একটা অ্যাসিড থেকে, অ্যাসিডটা কি H2SO4। তো এখানে যেটা দেখা যায় যে এই লবণটার যে মানে অরিজিনের মধ্যে যে অ্যাসিডটা আছে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর যে ক্ষারটা আছে বা বেসটা আছে এটা হচ্ছে উইক বেস। তাহলে একটা দুর্বল ক্ষারের সাথে যদি একটা তীব্র অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া শেষে কিন্তু অবশিষ্ট থাকবে কি? অ্যাসিড। তাহলে লবণটা হবে কি ধর্মী? অম্লধর্মী হবে। তাহলে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে, এগুলো বোর্ডের মধ্যে আছে, মানে বোর্ডে আসছে। এটা একটু টেস্ট পেপারে একটু দেখে নিন এটা অ্যান্সারটা। এরকম আর কয়েকটা লবণ দেওয়া আছে, এই লবণগুলোকে অম্লধর্মী না ক্ষারধর্মী, এই ধরনের কোশ্চেন আছে। এটা 3 মার্কসের জন্য আসে, এটা একটু দেখেন। আচ্ছা, তাহলে পি ব্লক মূলের মধ্যে এই ধরনের কোশ্চেন আসে। আর বাকিগুলো তো বললাম শীট থেকে একটু দেখতে হবে। থার্ড চ্যাপ্টারে অনেক কোশ্চেন, সে এত কোশ্চেন আসলে দেখানোর সময় নেই। তো আমরা আর কি মোটামুটি যেগুলো একটু ইউনিক আছে ওগুলো একটু বলার ট্রাই করতেছি, আর বাকিগুলো আপনারা হচ্ছে একটু দেখে নেবেন। ওকে, এটা গেল টাইপ 1। এই টাইপ 1-এর পরে আমাদের হচ্ছে যে টাইপ 2টা আছে, এটা আর কি বেশি ইম্পর্টেন্ট। এগুলো দেখেন সব হচ্ছে নীল মার্ক করা, টাইপ 2 টাইপ 3 দুইটাই। তো আপনাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে, মানে আমরা যদি চিন্তা করি যে কয়টা হচ্ছে সৃজনশীল আসে, চ্যাপ্টার 2 থেকে হচ্ছে 2টা সৃজনশীল, চ্যাপ্টার 3 থেকে 2টা, চ্যাপ্টার 4 থেকে 2টা, 6টা, আর চ্যাপ্টার 5 থেকে হচ্ছে একটা, 7টা হইলো। আরেকটা কোত্থেকে আসবে? তো এটা মোটামুটি যেটা দেখা যায়, ফোর্থ চ্যাপ্টার থেকে আরেকটা সিকিউ আসার চান্সেস কম। তা আপনাদের আসলে হয় দ্বিতীয় অধ্যায় থেকে আসবে, নয় তৃতীয় অধ্যায় থেকে আসবে। আর যদি সিকিউ করার পসিবিলিটি বিবেচনা করি, তাহলে তৃতীয় অধ্যায় থেকে আসার চান্সেস বেশি। তো আপনারা যদি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে 3টা সিকিউ পাইতে চান, তাহলে আপনাদের এখানে যতগুলো টপিক আছে সবগুলো পড়তে হবে। আর যদি এভাবে চিন্তা করেন না আমার 2টা পাইলেই হবে, 3টার দরকার নেই, তাহলে এখানে যেগুলো হচ্ছে যে নীল কালির মার্ক করা আছে শুধু এগুলো পড়ে গেলেও হবে, 2টা কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যে টাইপ 2টা আছে এটা বেসিক্যালি হচ্ছে সংকরায়ন নিয়ে। তো আমরা একটু কমেন্ট দেখে আসি। ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে আসলে, পুরা ফার্স্ট পেপার তো একটু টাইম লাগবে স্বাভাবিক। যারা একটু বোর ফিল করতেছেন, আই উড সাজেস্ট যে ভিডিও পরে এসে দেখেন, আশা করি কাজে দিবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এটা নিয়ে আবার একটু করি। ওকে, সো আমরা হচ্ছে এখানে, আচ্ছা লাস্ট যে টাইপটা ছিল এখানে আরেকটা কোশ্চেন আপনারা লেখা রাখেন, এটাও ইম্পর্টেন্ট আছে মোটামুটি। এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, মানে SiCl4 আর হচ্ছে CCl4, এই দুইটা পানির সাথে রিয়াকশন করলে কোনটা রিয়াক্ট করে কোনটা করে না। এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু দেখে নিন। আগের যে টাইপটা ছিল টাইপ 1-এর সাথে, এটা একটু দেখেন। আচ্ছা, এবার আসেন টাইপ 2। তো টাইপ 2-তে হচ্ছে সংকরায়ন আছে। তো সংকরায়ন আপনাদেরকে অনেকগুলাই দেখানো হয়েছে, এর মধ্যে আর কি মেজরিটি কোশ্চেন যেটা নিয়ে আসে ওইগুলো একটু লেখা দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের একদম বেসিক যেটা আর কি মেজরিটি কোশ্চেন যে 3টা মৌল নিয়ে আসে, CH4, হচ্ছে NH3, আর হচ্ছে H2। তাহলে এই 3টার হচ্ছে সংকরায়ন সেম বাট বন্ধন কোণ ভিন্ন কেন, এই কোশ্চেনটা প্রায়শই আসে। এটা আসলে কি করবেন, সংকরায়নের চিত্রগুলো আঁকবেন, এরপরে যে বন্ধন কোণ দিয়ে আপনাদেরকে এটা পড়ানো হয়েছে,
মুক্তজোড় ইলেকট্রন দিয়ে, যে এটার মধ্যে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে দুইটা, এটার মধ্যে একটা, এটার মধ্যে একদমই নাই। তাহলে এখানে কোশ্চেন আসলো, তাহলে পরে ব্যাখ্যাটা দিবেন। এটার মধ্যে হচ্ছে মুক্তজোড় 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 বন্ধনজোড় বিকর্ষণ আছে, এর জন্য এটা বন্ধন কোণ কমে গিয়ে হয় 104.5 ডিগ্রি। আর এটার মধ্যে শুধুমাত্র একটা মুক্তজোড় থাকে, এখানে মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ হয়, এর জন্য বন্ধন কোণ 107 ডিগ্রি হয়। আর মিথেনেরটা শুধুমাত্র বন্ধনজোড় বিকর্ষণ হয়, এখানে মুক্তজোড়ের কোনো কাজ নেই, এটা হচ্ছে 109.5 ডিগ্রি হয়। এটা একদম কমন কোশ্চেন, এটাই বেশিরভাগ সময় আসে, এটাই আর কি ভালোভাবে পড়া যায়। আচ্ছা, এটার সাথে রিলেটেড আমার হচ্ছে আরও কোশ্চেন আসছে আগে, সো এগুলো একটু দেখবেন। মাঝে মাঝে আর কি টিচাররা একটু বিটলামি করে, তখন এগুলো একটু উল্টাপাল্টা মৌল দিয়ে দেয়, যেহেতু আসে সো আমাদের এটা একটু পড়ে যেতে হবে। সেখানে এই তিনটা যৌগ দিল, এই তিনটা যৌগর মধ্যে আবার সেম কোশ্চেন, যেখানে বন্ধন কোণের পার্থক্য কেন হয়, সংকরণ এক হইল ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে আপনাদের দিনাজপুর বোর্ড 22-এ পাবেন, সো এটা একটু দেখা যাবেন। এটা একদম এটার রেপ্লিকা, একদম সেম ব্যাখ্যা। এটার মধ্যে কোনো মুক্তজোড় নাই, এটার মধ্যে একটা মুক্তজোড় আছে, এটার মধ্যে দুইটা মুক্তজোড় আছে। তাহলে এখানে হচ্ছে মুক্তজোড় 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 বন্ধনজোড় বিকর্ষণ হয়, এখানে শুধু মুক্তজোড় বন্ধনজোড় হয়, এখানে শুধু বন্ধন বন্ধন হয়। তো এটার হচ্ছে বন্ধন কোণগুলো ওই কোশ্চেনে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। দিনাজপুর 2022 এটা পড়ে নেবেন। ওকে, এটার সাথে মার্চ করে এটা পড়ে নেবেন। আচ্ছা ফাইন। এটার পরে হচ্ছে আমরা যদি আরও কিছু দেখি, এগুলো একটা ইউনিক টাইপেরগুলো বলতেছি, যেগুলো হচ্ছে আপনারা পড়েন না আর কি সচরাচর। যেরকম ইউনিক মাঝে মাঝে দেয়, তা যেহেতু দেয় সো রিস্ক কেন নেবেন। যেটা বললাম, চ্যাপ্টারে যদি আপনি দুইটা কমন ফলাইতে চান, তাহলে এই নীল কালেরগুলো মাস্ট বি পড়বেন। তাহলে এটা যা আছে সবই পড়ে আছেন, যাতে যেটা আসুক না কেন লিখতে পারেন। এটা একটা যৌগ, আর হচ্ছে PCl3। এই দুইটা যৌগের হচ্ছে তোমার হচ্ছে বন্ধন কোণের পার্থক্য কেন হয় বা এগুলো ব্যাখ্যা করে। এটা হচ্ছে যশোর বোর্ড 2022। তো মোটামুটি 22 সালে আর কি সব ইউনিক কোশ্চেনগুলো দেওয়া রাখছে। তো এটা আর কি 2022 যশোর বোর্ড, এটা একটু দেখে নিবা। আচ্ছা ফাইন। এরপরে আরেকটা আছে, এটা যশোর বোর্ড, আচ্ছা সরি, এটা যশোর বোর্ড না, এটা কুমিল্লা। কুমিল্লা না, চট্টগ্রাম। চট্টগ্রাম না কুমিল্লা, যে বুঝতেছি, চিটাগাং। আচ্ছা ওকে, চট্টগ্রাম। চিটাগাং ইউনিভার্সিটি, চট্টগ্রাম লেগছে আর কি। চিটাগাং 22-এ আছে, ঠিক আছে। বানানটা ঠিক আছে কিনা এটা দেখে নিও। ওকে, এরপর আরেকটা কোশ্চেন লিখে দিই। এটা হচ্ছে NF3। আচ্ছা, এই লেখাগুলো হচ্ছে মুছে ফেলতেছে তো বারবার, সো তোমরা একটু কষ্ট করে ভিডিওর এখানে এসে স্ক্রিনশট নিয়ে এগুলো একটু কোশ্চেনগুলো একটু তুলে নিও। NF3 আর হচ্ছে NH3, এটার বন্ধন কোণের পার্থক্য কেন হয়, এটা আসছে যশোর 2022-এ। এটা একটু পড়ে নাও, এটা একটু মানে উল্টা কোশ্চেন, সেটা একটু ঝামেলা আছে, সেটা একটু মাস্ট বি দেখে নিবা, ঠিক আছে। ওকে, সো এগুলো ছিল মোটামুটি এখানের। আমরা আরও কয়েকটা কোশ্চেন দেখাই সংকরায়ন রিলেটেড, যেহেতু সংকরায়নে বেশি আসে, সো যেরকম মানে যেগুলো আর কি বেশি আসে আমি ওগুলো লিখে দিচ্ছি, এগুলো ভালো করে দেখে যাবা। আচ্ছা, সো এটার পরে হচ্ছে আমরা আরও কয়েকটা লিখে দিই, লাইক ধরো হচ্ছে H2O আর হচ্ছে H2S এর বন্ধন কোণের পার্থক্য, এটা পড়বা। সো এটা আমরা ব্যাখ্যা কীভাবে দিচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়া দুইটার সংকরায়নও সেম, দুইটার হচ্ছে মুক্তজোড়ও সেম, স্টিল বন্ধন কোণ আলাদা। এটার ব্যাখ্যা ছিল হচ্ছে অক্সিজেন সালফারের আকার দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়, আর এটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা দিয়ে। আই উড সাজেস্ট তড়িৎ-ঋণাত্মকতা দিয়ে খাতায় যে ব্যাখ্যাটা লেখাইছে ওইটাই লিখে দিবা, তাইলে হবে। আর এটার সাথে রিলেট করে আরেকটা পড়বা, সেটা হচ্ছে গিয়া NH3 আর হচ্ছে গিয়া PH3। সেম ব্যাখ্যা, সেম জিনিস, জাস্ট মানগুলো একটু আলাদা হয়, এটাও খাতায় লেখা দেওয়া হয়েছে, এটা একটু পড়ে নিবা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আর কিছু কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের সংকরায়নের কোশ্চেনগুলো শেষ। এরপরে হচ্ছে গিয়ে আর কিছু জিনিস আছে, বিভিন্ন ধরনের বন্ধন। আমরা বন্ধন অনেক পড়ছি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, পোলার সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ডাইপোল ডাইপোল বন্ধন, লন্ডন বিস্তরণ বল, অনেক ধরনের কিছু পড়ছি। এর মধ্যে মেজরিটি সিকিউ কোশ্চেন যেগুলো দিয়ে আসে আর কি, হাইড্রোজেন বন্ধন রিলেটেড কোশ্চেন আসে, ডাইপোল ডাইপোল রিলেটেড, আর হচ্ছে সন্নিবেশ বন্ধন রিলেটেড, এগুলোই বেশি আসে। সো এগুলোর কোশ্চেনগুলো একটু জোর দিয়ে পড়বা। তাই এটা কী ধরনের কোশ্চেন আসতে পারে, লাইক কক্ষ তাপমাত্রা H2O তরল হলো H2S গ্যাসীয় কেন, এটা একটা কমন কোশ্চেন।
কক্ষ তাপমাত্রায় H2O তরল হলেও H2S গ্যাসীয় কেন, গ্যাস কেন? এটার সাথে মিলা যদি আরেকটা বলি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড এর ভৌত অবস্থা। ভৌত অবস্থা বলতে সেম কথাবার্তা, যে এটা হচ্ছে সলিড আর এটা হচ্ছে গ্যাস কেন, একই কোশ্চেন। এটা ছাড়া আরেকটা কোশ্চেন আছে, এটা একটু বিগত কয়েক বছর কোশ্চেন দেখো, আমার এক্সাক্ট এখন যৌগটা মনে নাই। সিমিলার কোশ্চেন, এটা গ্যাস হলে এটা লিকুইড কেন, বা এটা গ্যাস হলে এটা হচ্ছে সলিড কেন, এইগুলা রিলেভেন্ট কোশ্চেন আসেই যদি এই টপিক থেকে দেয় আর কি, বন্ধন থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কোনটা গেল টপিক? ফাজানের নীতি। ওকে, তো ফাজার নীতি থেকে আমাদের মোটামুটি কি ধরনের কোশ্চেন আসে, ওই ঘুরে ফিরে একই ধরনের, লাইক হচ্ছে 3-4টা যৌগ দিছে, ওটার মধ্যে কোনটা হচ্ছে সমযোজী বেশি, কোনটা আয়নিক বেশি, কোনটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এই কোনটা হচ্ছে পানিতে দ্রাব্যতা বেশি, এই ধরনের কোশ্চেন আসে। তো ফাজার নীতির হচ্ছে আপনাদেরকে লেকচারে যে কোশ্চেনগুলো পড়ানো হয়েছে ওগুলো পড়বেন, আর প্লাস সিটে যে কোশ্চেনগুলো আছে ওগুলো পড়বেন। এরপর হচ্ছে টেস্ট পেপারে যেগুলো আছে ওগুলো দেখবেন, একই জিনিসপত্র, এখানে নতুন কিছু নাই। তো এর জন্য এটা আর আমি ব্যাখ্যা দেখাইলাম না, এটা আশা করি আপনারা পারবেন, আর এটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনাদের যেটা বুঝাইছিলাম সেটা হচ্ছে, যদি একটা যৌগ দেয়, একটা যৌগ দেওয়া জিজ্ঞেস করে যেটা কি সমযোজী নাকি আয়নিক নাকি কি, এটা কোন ধরনের যৌগ, তখন আপনাদের কিছু তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। তো কিছু রেঞ্জ দিছিলাম, যদি তড়িৎ পার্থক্য 0.5 কম হয় তাহলে ওটা সমযোজী হবে, 0.5 থেকে 1.9 মধ্যে হলে ওটা হচ্ছে পোলার সমযোজী হবে, 1.9 বেশি হলে আয়নিক হবে। তাহলে একটা যৌগ আসলে ওইভাবে ব্যাখ্যা। আর যদি একাধিক 2-3টা যৌগ দেওয়া বলে এখানে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি, সমযোজী কার বেশি, তাহলে সবসময় হচ্ছে ফাজার নীতি দেওয়া ব্যাখ্যা। এই কথাটা একটু মনে রাখেন। আচ্ছা, এরপরে একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে হাইড্রোসিড অ্যাসিডের তীব্রতা। তো যদিও এটা এই চ্যাপ্টারেও আছে, আবার হচ্ছে চ্যাপ্টার 4-এও আছে, সো এটা একটু পড়ে নেবেন। তো হাইড্রোসিড অ্যাসিড মানে কি, হাইড্রোজেন রিলেটেড যে অ্যাসিডগুলো আছে। তো হাইড্রোজেন রিলেটেড অ্যাসিড কী কী আছে আপনার হচ্ছে, যে HF আছে, তারপরে HCl আছে, HBr আছে, HI আছে। এই চারটার মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি, এটা একটা কোশ্চেন আপনাদেরকে খাতায় পড়ানো হয়েছিল, প্লাস শিটেও আছে, যে কোনো এক জায়গা থেকে একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের হচ্ছে আরেকটা কমন কোশ্চেন আসে 3 মার্কসের জন্য, এটা হচ্ছে একটা জটিল যৌগ দিয়ে দেয়, জটিল যৌগ দিয়ে এটার মধ্যে কী কী ধরনের বন্ধন আছে এটা বের করতে বলে। তা আমি একটা এক্সাম্পল দেখাই, মনে করেন আমার কাছে এই জিনিসটা আছে, AgNH3 2Cl। আমি কিন্তু এইখানে আপনাদেরকে সব ধরনের কোশ্চেন দেখাচ্ছি না, আমি হচ্ছে টাইপগুলো দেখাচ্ছি, কী কী টাইপের কোশ্চেন আসে। তাহলে অবশ্যই যে যে টাইপগুলো দেখানো হচ্ছে এগুলো রিলেভেন্ট কোশ্চেন অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? আবার যদি মনে করেন এই চ্যাপ্টারে স্পেসিফিক যেটা দেখাচ্ছে এটাই আসবে এরকম কিছু না, মানে ওই সব যেগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ওগুলো বলতেছি, আর টাইপগুলো বলে দিচ্ছি, এই রিলেভেন্ট কোশ্চেনে আসে, এর বাইরে কিছু আসে না। আচ্ছা, সো এটাকে যদি আমি বিবেচনা করি এটার মধ্যে কী কী ধরনের বন্ধন আছে, তা আমি হচ্ছে প্রথমে হচ্ছে সবসময় এই জায়গাটা ভাঙা ট্রাই করবো। তো ভাঙলে কী কী পাবো, সবসময় হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন পাবো, কারণ এখানে সবসময় এটা হচ্ছে আয়নিক বন্ধনে থাকে। তাহলে এখানে এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে এখানে প্লাস পাবো, আর এটা হচ্ছে মাইনাস পাবো। সো এটা প্লাস এটা মাইনাস, তো আমরা জানি প্লাস মাইনাসে কী বন্ধন হয়, আয়নিক বন্ধন। তাহলে এখানে হচ্ছে একটি আয়নিক আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে একটা আয়নিক গেল, তাহলে এখানে তো আর ক্লোরিনকে ভাঙা সম্ভব না, বাট এটাকে ভাঙা সম্ভব। তো আমরা পরে এটা নিয়ে যদি কাজ করি, এখানে আমরা জানি যে এটাকে জটিল আয়ন বলে। জটিল আয়নের একদম মিডলে যে থাকে এটাকে আমরা বলেছি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু, আর ওটার সাথে নানানাতি যা কিছু থাকে সবগুলোকে আমরা লিগ্যান্ড বলি। তাহলে এখানে লিগ্যান্ড হচ্ছে NH3, আর সেন্ট্রাল অ্যাটমকে সিলভার বা Ag। তাহলে এখানে Ag প্লাসের সাথে আমার হচ্ছে লিগ্যান্ড হচ্ছে আছে 2টা, এই পাশে একটা ধরো NH3, এই পাশে একটা NH3। তা আমরা একটা জিনিস শিখে আসছিলাম, সেটা কি, যে লিগ্যান্ডগুলো হচ্ছে পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন করে। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা, সন্নিবেশ হচ্ছে 2টা। ওকে, সন্নিবেশ গেল 2টা, তাহলে এই এজিকে আর ভাঙা সম্ভব না। বাট আমরা যদি NH3 কথা বিবেচনা করি, নাইট্রোজেনের হচ্ছে 3 দিকে 3টা হাইড্রোজেন আছে,
তাহলে আমার হচ্ছে এখানে এগুলো সব হচ্ছে সিগমা বন্ধন বা সমযোজী বন্ধন। তাহলে এখানে হচ্ছে সমযোজী বন্ধন আছে 3টা। তাহলে 2টা আয়নের সাথে সমযোজী বন্ধন পাবো কয়টা? 6টা। তাহলে সমযোজী টোটাল কয়টা? 6টা। তাহলে এই যোগে তাহলে কী কী ধরনের বন্ধন আছে? 3 ধরনের বন্ধন আছে। একটা আয়নিক আছে, 2টা সন্নিবেশ আছে, আর সমযোজী 6টা আছে। 3 ধরনের বন্ধন। এবার ভাঙা ভাঙা একটু ব্যাখ্যা দেওয়া লাগবে। এগুলো 3 মার্কসের জন্য আসে, বা এমসিকিউতে আসলে এভাবে ভাঙা করবেন। আর একটা এমসিকিউ বলে দিই, সাপোজ আপনাকে কোশ্চেন করলো এই NH3 এর মধ্যে হচ্ছে সিগমা ইলেকট্রন কয়টি? তা আমরা জানি একক বন্ধন যেগুলো হয় ওগুলো সিগমা হয়, দ্বিবন্ধন হইলে পাই হয়। তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে সিগমা বন্ধন হচ্ছে 1টা, 2টা, 3টা। আমরা জানি একটা বন্ধনে ইলেকট্রন থেকে 2টা, এখানে 2টা, তাইলে এখানে 2টা, এখানে 2টা। টোটাল সিগমা ইলেকট্রন কয়টা পাইলেন? 6টা। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। এরপর আরেকটা জিনিস পড়েছিলাম, সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড সংখ্যা যে কয়টা, সন্নিবেশ সংখ্যা সে কয়টা। ওকে, তাহলে এই রিলেভেন্ট যে কোশ্চেনগুলো আছে ওগুলো একটু দেখবেন, বা যেগুলো খাতায় পড়ানো হয়েছে ওগুলো একটু দেখবেন। ওকে, তাহলে আমাদের টাইপ 2টা শেষ। সেটা অনেক ইম্পর্টেন্ট টাইপ, সেটা ভালো করে পড়বেন, এটাতে কেউ পাবেনি। আমরা তাহলে পরের টাইপে চলে যাই। আর এই ফাঁকে আমরা একটু কমেন্ট দেখে আসি কেউ কিছু বলছেন কিনা। আমি আবারও বলতেছি, যদি কারোর কাছে ক্লাস বোরিং লাগে, বোরিং লাগা স্বাভাবিক, তাহলে হচ্ছে পরে একটু দেখে নেন সময় করে। আচ্ছা, স্নেহা বলতেছেন বোর্ডে রিফ্লেকশন হচ্ছে, লেখা ঠিক করে দেখা যায় না। আচ্ছা, আমাদের স্টুডিওর লাইটিংটা এখনো প্রপারলি হয় নাই, তো এর জন্য একটু সমস্যা হচ্ছে। আপনার যদি স্পেসিফিক কোথাও হচ্ছে লেখা বুঝতে প্রবলেম হয়, আপনি আমাকে ফার্দার হচ্ছে নক দেন, আমি লাগলে আপনাকে ছবি দিয়ে দিব, ঠিক আছে? ব্রাইটনেসটা একটু কমা দিতে পারলে, ব্রাইটনেসটা একটু কমা পারলে। কমানো অপশন আছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ইনশাল্লাহ নেক্সট ডে প্রবলেম থাকবে না, আমরা স্টুডিওর কাজটা শেষ করে নিই, পরে রিফ্লেকশনের প্রবলেমগুলো চলে যাবে। এইবার অন্ধকার লাগতেছে বেশ, ঠিক আছে। হুম, জ্বালা জ্বালা জ্বালা, তা দেখাই যায় না, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে আমাদের টাইপ 2 শেষ, এরপর হচ্ছে আমরা টাইপ 3 তে চলে যাই। ওকে, তো আমাদের টাইপ 3 যে পদার্থ এটা আছে, এখানে হচ্ছে ডি ব্লক মৌল, তারপর হচ্ছে যে সংকরায়ন, চুম্বক ধর্ম, রঙিন জগৎ তৈরি, এই ধরনের কোশ্চেনই আসে। তো আমরা হচ্ছে ডি ব্লক মৌল কাদেরকে বুঝি? যাদের শেষ ইলেকট্রন হচ্ছে ডি অরবিটালে প্রবেশ করে। তো ডি ব্লক মৌলের কমন কিছু কোশ্চেন ছিল, লাইক হচ্ছে সকল অবস্থান্তর মৌলই হচ্ছে কি ডি ব্লক মৌল, বা সকল ডি ব্লক অবস্থান্তর না, এই কোশ্চেনটা পড়বেন মাস্ট বি। আচ্ছা, এরপর হচ্ছে ডি ব্লক মৌল দিয়ে আমরা জানি জটিল যৌগগুলো ফর্ম হয়। তাহলে অ্যাকচুয়ালি এই টপিক হচ্ছে জটিল যৌগ রিলেভেন্ট কোশ্চেন পেতে আর কি বেশি আসে। তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কিছু 4-5টা স্ট্রাকচার বা 6-7টার মতো আমরা হচ্ছে স্ট্রাকচার আপনাদেরকে পড়াইছিলাম, পড়ায় বলছিলাম এগুলো হচ্ছে জটিল যৌগ কী ধরনের সংকরায়ন হয়। তাহলে ওই জটিল যৌগের সংকরায়নগুলো মাস্ট বি পড়বেন। ওইগুলো আপনাদের হচ্ছে সবসময় কম্পেয়ার করে কোশ্চেন আসে, মানে 2টা জটিল যৌগ দিয়ে দেয়, এরপর 2টা জটিল যৌগের মধ্যে চুম্বক ধর্মের পার্থক্য কীরূপ হয়, আর সংকরণের পার্থক্য কীরূপ হয়, এই ধরনের কোশ্চেন আসে। তাই ধরেন আমাকে দিলে হচ্ছে এটা, এটা একটা যৌগ দিল, এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি 3টা যৌগ লিখি, এটা আরেকটা লিখলাম, মনে করেন 3টা যৌগ দিল, ঠিক আছে। তা আপনাদের কোশ্চেন বললো 1 ও 3 এর সংকরায়ন ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন করলো। পরে আপনি কি করবেন? এই জটিল যৌগের সংকরায়ন করবেন, এই জটিল যৌগের সংকরায়ন করবেন।
এরপর হচ্ছে এটা হচ্ছে সংকরণ ব্যাখ্যা দিবেন যে কোনটার কি ধরনের সংকরণ আসছে। এটা এক ধরনের কোশ্চেন হইতে পারে। আচ্ছা, আর একটা কোশ্চেন কি হইতে পারে, আপনাকে বললো হচ্ছে 1 ও 2-এর চুম্বক ধর্মের ব্যাখ্যা করতে। 1 ও 2 নং স্ট্রাকচারে কি ধর্ম? চুম্বক ধর্ম। চুম্বক ধর্মের পার্থক্য আছে, এটা ব্যাখ্যা করতে। তখন আপনাদেরকে যেটা শেখানো হয়েছিল যে এইটার হচ্ছে আপনার ওই যে ইলেকট্রন বিন্যাস করলে আপনার হচ্ছে নন ডিজেনারেট একটা ফেজ থাকে। তো আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাই, তাহলে বুঝতে ইজি হবে। মনে করেন এখানে আছে হচ্ছে, এটাতে আছে Fe3+, তাই না? ওকে, সো আমরা Fe3+ ইলেকট্রন বিন্যাস করি। হচ্ছে আর্গন, এটা ছিল কি 3d5। সো এটার যদি আমরা ডিজেনারেট অবস্থা নেই, ডিজেনারেট অবস্থা ছিল এরকম, 5টা ইলেকট্রন, এটা হচ্ছে ডিজেনারেট অবস্থাটা। আর যদি নন ডিজেনারেট নেই, তাহলে এখানে কি ছিল, ইলেকট্রনগুলো হচ্ছে চেপে যায়, চেপে গেলে হচ্ছে এরকম হয় এই। ওকে, এটা হচ্ছে Fe3+ এর জন্য। এখন যদি আমরা Fe2+ দেখি, এর জন্য হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 3d6। তাহলে এখানেও সেম ডিজেনারেট অবস্থা লিখবেন আগে। আর যদি নন ডিজেনারেট নেন, এরকম হবে, তাই তো? তাহলে আমরা হচ্ছে চুম্বক ধর্মের পার্থক্যটা সবসময় বলছিলাম নন ডিজেনারেট অবস্থা দিয়ে ব্যাখ্যা করতে। তো আমরা চুম্বক ধর্মের জিনিসটা কি শিখছিলাম, যদি অযুগ্ম ইলেকট্রন একটা থাকে তখন ওটাকে আমরা বলবো হচ্ছে প্যারাম্যাগনেটিক। যদি অযুগ্ম ইলেকট্রন একদমই না থাকে তাহলে ওটাকে বলবো হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে এখানে দেখেন এটার ক্ষেত্রে হচ্ছে নন ডিজেনারেট অবস্থা, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, সব হচ্ছে জোড়া জোড়া ইলেকট্রন। তাহলে এটাকে আমরা বলবো এটা চুম্বক ধর্ম কি ডায়াম্যাগনেটিক। আর এটার ক্ষেত্রে হচ্ছে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সো এই যৌগটা কি হবে, প্যারাম্যাগনেটিক। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 নং যৌগের চুম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক, 2 নং যৌগের চুম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর এটা কি বললাম, এই দুইটার মধ্যে সংকরণ পার্থক্য ব্যাখ্যা করুন, সংকরণ করে জাস্ট দেখা দেবেন, এটাই। তো জটিল যৌগ থেকে এই ধরনের কোশ্চেনই পাবেন। তাহলে জটিল যৌগের সংকরণ আসবে, জটিল যৌগের চুম্বক ধর্ম আসবে, আর এটা কি আসবে, রঙিন যৌগ তৈরি। তাহলে আপনাকে ধরেন হচ্ছে এই যৌগটাই দিল, এই যৌগটা দিল, এই যৌগটা দেওয়া বললো যে এই যৌগটা রঙিন যৌগ তৈরি করে, ব্যাখ্যা করো। তো এটা আপনাদেরকে পড়ানো হয়েছে। এখানে Fe2+ থাকবে, একবার ডিজেনারেট অবস্থা দেখাবেন, নন ডিজেনারেট শক্তির পার্থক্য দেখাবেন, এরপর বলবেন ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ স্তরে গেলে এখানে হচ্ছে বর্ণ দেখায়। তো এরপর আরেকটা কোশ্চেন ছিল এখানে, এই যে রঙিন যৌগ দেখাবে কি দেখাবে না এই রিলেটেড, সেটা ছিল হচ্ছে এটা যে Copper 2+ রঙিন হইলেও Copper+ রঙিন নয় কেন, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একটু দেখবেন। তাই আর কি মোটামুটি এই টপিকের কোশ্চেন। তাহলে এখানে কি আপনার ডি ব্লক মূল্য রিলেটেড কোশ্চেনগুলো আসে, তারপর হচ্ছে সংকরণ থেকে বেশি আসে, যে ডি ব্লক জটিল যৌগের সংকরণগুলো, এরপর চুম্বক ধর্ম, এরপর হচ্ছে রঙিন যৌগ, এই ধরনের মোটামুটি কোশ্চেন পাবেন। তাহলে এই টাইপটা আর কি একটু ভালোভাবে দেখবেন। তো এখানে আমি আর কয়েকটা কোশ্চেন লেখা দিই, লাইক হচ্ছে এটা একটু করবেন, এটা করাইছে কিনা আমার খেয়াল না এক্সাক্ট। এই যৌগটা সংকরণ রঙিন যৌগ গঠন করে কিনা এটা একটু দেখবেন। লেখা দিই, ভালোভাবে লেখা দিই, লিখতেছি যখন। এটা যদি বইয়ে না পান, এটা টেস্ট পেপারে দেখবেন, টেস্ট পেপারে আছে। এই যৌগটা হচ্ছে রঙিন যৌগ তৈরি করে, এটা ব্যাখ্যা করেন, এটা একটা কোশ্চেন আছে। তো রঙিন যৌগ কোশ্চেন মোটামুটি এগুলো থেকে আসে, Fe1টা আসে, তারপর এটা আসে, তারপর হচ্ছে কপার এগুলো আসে। আচ্ছা, তো আমাদের তাহলে চ্যাপ্টার 3 শেষ। চ্যাপ্টার 3 থেকে কয়টা টাইপে আছে, 3টা টাইপ দেখানো হয়েছে। 3টা টাইপের মধ্যে বলছে একটা লেস ইম্পর্টেন্ট, 2টা মোর ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা চ্যাপ্টার 4-এ চলে যাই। আর এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই আই গেস, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। এটার মধ্যে টাইপ বেশি নাই, দুইটা টাইপই রাখছি। এই দুইটা টাইপ থেকে আর কি মোটামুটি কোশ্চেন হবে। এখান থেকে যেটা বলছিলাম, দুইটা সিকিউ মাস্ট বি আসবে, তিনটা আসার চান্সেস কম। তাই দুইটা টাইপ করে গেলে দুইটা সিকিউ কমন পাওয়া যাবেন আর কি। কি স্যার ভাই, জুম হওয়া। ওকে, কষ্ট হয়েছে জুম করাইতে। আচ্ছা, সো এটার যে টাইপ 1 আছে, টাইপ 1 হচ্ছে আমাদের কেপিকেসির ম্যাথ আসে, আর হচ্ছে লাসা তেলের নীতি, এই দুইটা মিক্স করে আসে সবসময়। তো এখানে আমি হচ্ছে ম্যাথ তেমন দেখাবো না, এগুলো আপনাদের টাইপ টাইপ করে পড়ানো হয়েছে। তো কেপিকেসির ম্যাথ হচ্ছে আপনাদেরকে 3টা টাইপ বা 4টা টাইপ দেখানো হয়েছে, ওই ম্যাথগুলোই করবেন। আর এখানে জাস্ট হচ্ছে যেগুলো হচ্ছে বোর্ডে আছে সিকিউ, ওইগুলো করলেই হবে, আর খাতা যেগুলো করানো হয়েছে ওগুলো করলেই হবে। কেপিকেসির ম্যাথ এত কঠিন দেয় না। তো আপনাদের এখানে কোশ্চেন দিলে যেটা দেয় কেপিকেসির, একটা বলো হচ্ছে রাশিমালা। যদি মানটান দেওয়া না থাকে তাহলে বলা হচ্ছে রাশিমালা বের করে দেখাইতে, রাশিমালা বের করে দেখানো শেখানো হয়েছে কেপিকেসির রাশিমালা। আর যদি মানটান দেওয়া থাকে ওই রাশিমালার মধ্যে আলফার মান বসাইলে ডিরেক্টলি কেপিকেসির ভ্যালু পাওয়া যায়। তাহলে একটা হচ্ছে ভ্যালু সহ, একটা হচ্ছে ভ্যালু ছাড়া। ভ্যালু ছাড়া আসলে রাশিমালা, আর ভ্যালু সহ আসলে হচ্ছে মানে ম্যাথ, জাস্ট আর কিছু না। আর কেপিকেসির সাথে যেটা সবসময় আসে সেটা হচ্ছে লাসা তেলের নীতি। এক ধরনের আপনারা গরুর ঘতে দিল কেপিকেসির ম্যাথ, ঘোড়ার ঘতে দিল হচ্ছে লাসা তেলের নীতি, বা রিভার্সে করলো। তো লাসা তেলের নীতিতে আপনাদের হচ্ছে গিয়া দুই ধরনের কোশ্চেন আসে, এটা আপনারা অনেকে হয়তো বুঝেন, অনেকে বুঝেন না, আবার বলে দিচ্ছি। যদি কোশ্চেনে স্পেসিফিকলি লেখা দেয় যে শিল্প উৎপাদনের জন্য লাসা তেলের নীতি ব্যাখ্যা করো, তখন ব্যাখ্যা হয় একরকম। আর যদি কিছু না লেখা শুধু বলে উদ্দীপকের বিক্রিয়ার জন্য লাসা তেলের নীতি ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা হয় আরেক রকম। তো শিল্প উৎপাদন বললে আমরা হচ্ছে 3টা প্রসেস আপনাদেরকে পড়াইছি, ওগুলোর নামগুলো একটু লেখা দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে হেবারবস প্রণালীতে অ্যামোনিয়া প্রস্তুতি, এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি, আরটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি, আইলেনবার্গ প্রসেসে নাইট্রিক অ্যাসিড তৈরি। তো এই 3টা আর কি আপনাদের হচ্ছে শিল্প উৎপাদনের জন্য আসে। তাহলে যদি এই 3টা বলে, মানে এই 3টা বিক্রিয়া দেওয়া বলে শিল্প উৎপাদনে লাসার নীতি ব্যাখ্যা করো, তাহলে অবশ্যই এদের জন্য আপনাদের শিল্প উৎপাদনের যে জিনিসগুলো লেখা দেওয়া হয়েছে, তাপমাত্রা একটা নির্দিষ্ট মান থাকবে, চাপের একটা নির্দিষ্ট মান থাকবে, প্রভাবকের একটা নির্দিষ্ট প্রভাবক ব্যবহার করতে হবে, ওইগুলো সহ লিখতে হবে। আর যদি এইগুলা ছাড়া নর্মালভাবে আসে, লাইক আমাকে বললো যে A2+B2 এই দুইটা বিক্রিয়া করে আমার হচ্ছে 2AB ফর্ম করে, তো এখানে বইলা দিল এটা ড্যালেজ হচ্ছে আপনার নেগেটিভ, তাহলে এখানে আপনার ড্যালেজ নেগেটিভ মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এরপরে বললো এটার জন্য তাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব, এরপর হচ্ছে ঘনমাত্রার প্রভাব, এগুলো ব্যাখ্যা করো। তাহলে এগুলো নর্মালভাবে লিখবা, আর কিছু না। ওকে, তাহলে টাইপ 1 শেষ। টাইপ 1 হচ্ছে তাহলে কি বললাম, কেপিকেসির ম্যাথ করবা, যেগুলো খাতায় করানো আছে, আর লাসাতের নীতিটা যে দুইভাবে বললাম এভাবে পড়ে নিবা। আচ্ছা ফাইন। এরপর হচ্ছে টাইপ 2। টাইপ 2 তে হচ্ছে কি আছে, পিএইচ এর ম্যাথ আছে, বাফার দ্রবণ আছে, আর হচ্ছে এটা ক্রিয়া কৌশল আছে। তো পিএইচ এর ম্যাথ হচ্ছে আপনাদেরকে অনেকগুলোই করানো হয়েছে, দুর্বল অ্যাসিডের পিএইচ, তীব্র অ্যাসিডের পিএইচ, এগুলোই করবেন। তো দুর্বল অ্যাসিডের পিএইচ রিলেটেড ম্যাথ একটু বেশি আসে, সো এগুলো একটু দেখবেন। আর হচ্ছে এখানে
বাফার দ্রবণের হচ্ছে পিএইচ বের করার একটা ম্যাথে শেখানো হয়েছিল। এটা হচ্ছে এরকম যে একটা দুর্বল অ্যাসিড থাকবে আর হচ্ছে একটা তীব্র ক্ষার থাকবে। তো এটা হচ্ছে মিশ্র দ্রবণের পিএইচটা কেমন, মানে বাফার দ্রবণের। তাহলে এটা বাফার দ্রবণ কীভাবে বুঝতে বলছিলাম, এখানে কে দেওয়া থাকে, কে মানে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আর এখানে কে টে কিছু থাকে না, এখানে এস আর ভি থাকে ঘনমাত্রা আয়তন। এটা দুর্বল অ্যাসিড, এটা তীব্র ক্ষার, তাহলে এটা হবে অম্লীয় বাফার বা পিএইচ এর ফর্মুলা ধরে ধরে ম্যাথটা করবেন। এক্সাক্ট সেম ম্যাথ করানো হয়েছে, এর জন্য আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এই চ্যাপ্টারে মাঝে মাঝে একটা ক্যাচাল করে। ক্যাচালটা কি, আমরা সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারে এক ধরনের ম্যাথ করছি, ওই ম্যাথটা মাঝে মাঝে এখানে দিয়ে দেয়। যেহেতু দিয়ে দেয় আমি একটু বলে দিচ্ছি। মনে করেন আপনাকে একটা পাত্রে আপনাকে এটা দিছে H2SO4, এটা বলে দিল 0.2 মোলার আর বললো হচ্ছে 30 ml। আপনাকে আরেকটা পাত্র দিছে, আরেকটা পাত্রে আপনাকে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বলে দিল 0.3 মোলার আর হচ্ছে ধরেন 20 ml। এখন বলছে এটা হচ্ছে এ পাত্র, এটা বি পাত্র, এই দুইটা মিশ্রিত করলে আপনার হচ্ছে দ্রবণের প্রকৃতি কীরূপ হবে। তো এই ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার দেখলে স্বভাবত একটু উইয়ার্ড লাগে, মাঝে মধ্যে টিচাররা দিয়ে দেয়। যেহেতু দিয়ে দেয় সেটা একটু আপনারা পড়ে আসছেন, এটা কোন চ্যাপ্টারে পড়ছেন, সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টারে পড়ছেন, তাই তো। তো এখানে কি করা লাগে, আমরা যেটা শিখছিলাম এটার মূল সংখ্যা বের করা লাগে, E1S1V1, এটারও মূল সংখ্যা বের করতে হয় N2 = E2 S2 V2, দুইটা আলাদা আলাদা মোল বের করবেন। এরপর হচ্ছে যেটার মোল হচ্ছে বেশি হবে দ্রবণটা সেই প্রকৃতির হবে। যদি N1 বেশি হয় তাহলে দ্রবণটা হচ্ছে N1N2 বিক্রিয়া করে অ্যাসিড বেঁচে যাবে, দ্রবণের প্রকৃতি হবে অম্লধর্মী। যদি ক্ষার বেশি হয় তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারধর্মী। তো আপনার যদি এই ধরনের ম্যাথ আইসা পড়ে বাই এনি চান্স, তাহলে আপনি এটা আবার ফোর্থ চ্যাপ্টারে নাই এরকম কিছু ভাইবেন না, আসতেই পারে, ঠিক আছে। সো এটা একটু দেখা যাবেন। এরপর ধরেন এখানে যদি বলে মিশ্রিত দ্রবণের পিএইচ কিরূপ, যদি এটা কোশ্চেন আসে, এখন আপনাদের মাথায় যেটা আসবে যে এখানে তো এটা তো বাফার দ্রবণের পিএইচ এর সূত্র হবে, বাট অ্যাকচুয়ালি না। কেন হবে না, দেখেন এখানে কিন্তু কোনো কে দেওয়া নেই, এখানে কোনো কেবি দেওয়া নেই। তার মানে এখানে এটাও তীব্র, এটাও তীব্র, তীব্র তীব্রতে কিন্তু বাফার হয় না। তাহলে তীব্র তীব্রতে আমার যদি পিএইচ বের করতে বলে, তাহলে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারে মিশ্রিত দ্রবণের পিএইচ এর ম্যাথ যেভাবে করানো হয়েছে এটা হুবহু সেম ভাবে করে দিবেন। ওকে, এরপরে আসা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল দুইটা শেখানো হয়েছে, একটা অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, একটা ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। এখানে আপনাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এভাবে, আপনাদের প্রথম কাজ হচ্ছে যে এটা কি বাফার দ্রবণ হবে কি হবে না চেক দেওয়া। এর জন্য আপনার দুইটা শর্ত পড়ানো হয়েছে। যদি অম্লীয় বাফার হয় তাহলে অম্লীয় বাফার হলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এন অফ দুর্বল অ্যাসিড, সেটা হচ্ছে সবসময় হচ্ছে এন অফ ক্ষার থেকে হচ্ছে বেশি থাকে। যদি এই কন্ডিশন মেনে চলে তাহলে অম্লীয় বাফার হয়। আর যদি ক্ষারীয় বাফার হয় তাহলে এন অফ দুর্বল ক্ষার সবসময় হচ্ছে এন অফ অ্যাসিড থেকে হচ্ছে বেশি হবে। এই দুইটা কন্ডিশন হয় কি না আগে চেক দিবেন। যদি এটা মাইনা চলে এরপরে লিখবেন হ্যাঁ বাফার হবে, এরপরে যে হচ্ছে ক্রিয়া কৌশলের ব্যাখ্যা। আর যদি চেক দিয়া দেখেন এটা মিলে না তাহলে লেখা দিবেন এটা বাফার হবে না, বাইরে থেকে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে, এইভাবে ব্যাখ্যা দিবেন। ওকে, তাহলে আমাদের এই টাইপটা শেষ, টাইপ 1 টাইপ 2। তো আমাদের ফোর্থ চ্যাপ্টারে এই দুইটা টপিক থেকে আসবে, তো এই দুইটাই ভালো করে পড়তে হবে। আর এই টপিকের মধ্যে যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলেও হবে। তো কমেন্ট করে দেখি কেউ আছেন নাকি। আচ্ছা, তানজিলা আক্তার কমেন্ট করছেন কেপিকেসি টাইপ 4 আরেকবার দেখাবেন ভাইয়া। আচ্ছা, টাইপ 4 এর যে ব্যাপারটা সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, বলছো যখন একটা দেখা দিই। আমাকে একটা কোশ্চেন বললো 25 ডিগ্রি সেলসিয়াসে 3 মোল N2 ও 5 মোল H2 বিক্রিয়া করে NH3 তৈরি করে। এখানে H2 এর 30% NH3 তে পরিণত হয়। পাত্রের আয়তন
লিটার। তাহলে কেসি ইকুয়াল টু হোয়াট? ওকে, সো আমাদেরকে এখানে এটা কোশ্চেন বলছে, তো এখন এটা যে টাইপ ফর, এটা আমরা কীভাবে বুঝবো? প্রথম যেটা কাজ সেটা হচ্ছে বিক্রিয়াটাকে লেখা ফেলবো। এখানে হচ্ছে N2 আর হচ্ছে 3H2 দুইটা রিয়াক্ট করলো, করে আমাদের কী কী তৈরি করবে? 2NH3, যেটা আমরাকে বলি প্রমাণ বিক্রিয়া বলি আমরা যেটাকে। তো এখানে হচ্ছে কী কী ডেটা দেওয়া আছে বিক্রিয়ার শুরুতে। N2 দেওয়া আছে হচ্ছে 3 মোল, তো এটা 3 লিখলাম। আর H2 দেওয়া আছে হচ্ছে 5 মোল, এটা 5 লিখলাম। আর বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় নাই, সো এটা 0। এখন আমরা এটা যেভাবে মনে রাখতে বলছিলাম, যেটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 4 দেখতে অ্যাকচুয়ালি একই রকম। এখন এইখানে দেখো আমার যে পার্সেন্টটা দেওয়া বিয়োজন মাত্রা, এটা হচ্ছে H2 এর জন্য দেওয়া, মানে কার জন্য দেওয়া? বিক্রিয়কের জন্য দেওয়া। এটা একটা কথা। আর এটা হচ্ছে আমাদের যে প্রমাণ বিক্রিয়ার যে মান আছে ওইটার থেকে বিক্রিয়ার শুরুর মানটা হচ্ছে বেশি। তা আমরা এটা মনে রাখতে বলছিলাম এভাবে, যদি প্রমাণ বিক্রিয়া থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয় আর যদি বিক্রিয়কেরই বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে টাইপ 4 হবে। আর টাইপ 4টায় আমরা কি করতাম? আমরা হচ্ছে এটা ঐকিক নামে ম্যাথ করতাম, আর কিছুই না। তাহলে এইখানে আমাকে বলছে H2 এর 30% হচ্ছে বিয়োজিত হয় বা ভাঙে। তাহলে আমাকে এখানে H2 শুরুতে কয় মোল দিছে? 5 মোল দিছে। তো 30% অবশ্যই 5 মোলের রেফারেন্সে ভাঙবে। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে লাইক H2 বিয়োজিত হয় ওই 5-এর 30%, তাই তো? 5-এর 30%, 30% মানে কত? 30/100। এখানে মনে করেন হচ্ছে 5-20-100 কাটা, এটা হচ্ছে 1.5 মোল আসলো। ওকে, তাহলে আমরা বলতে পারি H2 হচ্ছে 1.5 মোল ভেঙে গেছে। তাহলে আমি যদি বলি সাম্যাবস্থায় H2 হচ্ছে 1.5 মোল ভাঙছে, কয় মোল থেকে? 5 মোল থেকে। তাহলে এটা অবশিষ্ট আছে কত? 5 - 1.5 মোল গেল। আচ্ছা, এখন এইটার রেফারেন্সে আমরা হচ্ছে বাকিগুলো ডেটা বাইর করবো কিভাবে? ঐকিক নিয়মে, নর্মালভাবেই। আমরা যদি এখানে মনে করা হচ্ছে এই N2-র জন্য বাইর করতে চাই, তাহলে ঐকিক নিয়মে আমরা কি লিখতে পারি? যে আমার হচ্ছে 3 মোল H2 বিক্রিয়া করে হচ্ছে 1 মোল N2-র সাথে। তাহলে আমার হচ্ছে এইখানে 1.5 মোল H2 হচ্ছে ভাঙছে বা গ্যাসে। তাহলে 1.5 মোল H2 আমার হচ্ছে কতটুকু N2-র সাথে বিক্রিয়া করবে? তাহলে হচ্ছে 1 × 1.5 / 3, তাহলে পাবো হচ্ছে 0.5 মোল। তাহলে আমরা এখানে কি পাইলাম? যে যখন হচ্ছে H2 হচ্ছে 1.5 মোল চলে যাবে, তখন ওইখান থেকে N2 যাবে হচ্ছে 1.5 মোলের এগেনস্টে 0.5 মোল। তাহলে N2 শুরুতে ছিল 3 মোল, এখান থেকে 0.5 মোল চলে গেছে। তাহলে অবশিষ্ট কত? 3 - 0.5। এখানে যদি একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে যতটুক চলে যায় এটা কিন্তু একটা রেশিও মেনটেন করে। কীরকম? দেখো, এইখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, মানে 1:3। তার মানে এইটা যা যাবে এটা তার 3 গুণ যাবে। তাহলে দেখো N2 গ্যাসে হচ্ছে 0.5 মোল আর H2 গ্যাসে তার 3 গুণ, তাহলে 0.5-এর 3 গুণ কত হয়? 1.5 মোল। তাহলে এটাও কিন্তু একটা রেশিও মেনটেন করে। তাহলে এটা দেখো, এটা যদি 1 গুণ যায়, এটা তার হিসাবে কয় গুণ যাবে? 2 গুণ যাবে। তাহলে 1 গুণ কত? 0.5। তাহলে 2 গুণ কত? 1 মোল। তাহলে এখানে 1 মোল হবে। এখন ওই 1 মোলটা তোমরা যদি ঐকিক নিয়মে বাইর করতে চাও, আবার সেমভাবে লিখতে পারো। 3 মোল H2 বিক্রিয়া করে হচ্ছে 2 মোল NH3 এর সাথে। তাহলে হচ্ছে 1.5 মোল H2 যখন বের হয়ে যাবে, তাহলে NH3 কতটুক প্রডিউস হবে? 1.5 × 2 / 3, দেখো এটা 1 মোল আসবে। তাহলে তুমি আলটিমেটলি কি পাইলা? সাম্যাবস্থায় কোনটা কত মোল অবশিষ্ট আছে? এটা 2.5 মোল আছে, এটা হচ্ছে 3.5 মোল আছে, এটা হচ্ছে 1 মোল আছে। তো এগুলো এগেনস্টে এবার হচ্ছে কেসি এর মান বের করবে। এটুকু পারবেই। উৎপাদের ঘনমাত্রা বা বিক্রয় ঘনমাত্রা, এখানে আয়তন দেওয়া আছে। তো এখানে হচ্ছে কি হবে? 1/2, আর এখানে 2 আছে, সেটা স্কোয়ার হবে। তারপরে হচ্ছে এখানে বাকিটুকু পারবে, সো করে দিলাম না। ওকে, দিমুনাকে করে আলাইছি। সো যাই হোক, আচ্ছা ফাইন, তাহলে এটা বোঝা গেছে আশা করি। তাহলে আমাদের চ্যাপ্টার 4 শেষ। ওকে, এবার হচ্ছে আমরা চ্যাপ্টার 5-এ চলে যাই। চ্যাপ্টার 5 হচ্ছে কর্মমুখী রসায়ন। সো এখান থেকে একটা সিকিউ মাস্ট বি পাবা। সো এটা যদি কারো ইচ্ছা হয় পড়া যাবা, মানে ব্যাকআপ হিসাবে, লাইক তুমি অন্য চ্যাপ্টারের কোশ্চেন পারতেছো না, তখন বাধ্য হয়ে আর কি এটা পড়তেছো। এছাড়া এটা আসলে দরকার নাই। আর এখানে কোশ্চেন ঘুরে ফিরে একই জিনিসটাই বারবার আসে, যে লাইক প্রথম যেটা লেখা হয়েছে একটু জুম করে দিই।
তো এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, চিনি বা খেজুরের গুড় বা আখের রস বা আলু বা স্টার্চ থেকে কিভাবে ভিনেগার তৈরি করা যায়। একই কোশ্চেন ঘুরে পেঁচে দেয়, তো এখানে একটু খেয়াল রাখবা। যদি চিনি বা খেজুরের রস বা আখের রস দেয়, তার মানে এটা টেকনিক্যালি আমাকে হচ্ছে এই জিনিসটা বোঝাচ্ছে, C11, না সরি C12, H22O11, মানে এই যৌগটা বোঝাচ্ছে। তাহলে এখানে তোমার হচ্ছে তিনটা স্টেপ ছিল। প্রথম হচ্ছে এটা একটা ডাইস্যাকারাইড, এটাকে ভাইঙ্গা হচ্ছে আমরা হচ্ছে একবার গ্লুকোজ পাইতাম, আরেকবার হচ্ছে ফ্রুক্টোজ পাইতাম। পরে হচ্ছে যে গ্লুকোজটা পাইলাম বা ফ্রুক্টোজটা পাইলাম, এটা থেকে আমরা হচ্ছে অ্যালকোহল পাইতাম, এটাকে পচাইলে আর কি। পরে ওই অ্যালকোহলটাকে আবার জারণ করতাম, করলে হচ্ছে ভিনেগার পাইতাম। এটা হচ্ছে তিনটা স্টেপ ছিল। সো এখন পরীক্ষায় ধরো তোমাকে বলছে এই তিনটা জিনিস, চিনি থেকে বা খেজুরের রস থেকে বা আখের রস থেকে হচ্ছে ভিনেগার তৈরি করো, তখন তোমাকে এই লাইন আর হচ্ছে এই লাইন, মানে তিন স্টেপে দেখাইতে হবে। বাট কোশ্চেনে যদি বলে আলু বা স্টার্চ থেকে, তখন কিন্তু তোমার এই শুরু থেকে দেখাবো না, তখন কিন্তু এই লাইন থেকে দেখাবো, মানে সেকেন্ড লাইন থেকে। তাহলে প্রথম তিনটা আসলে একদম ফার্স্ট লাইন থেকে ব্যাখ্যা, আর পরের দুইটা আসলে সেকেন্ড লাইন থেকে ব্যাখ্যা, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, এরপর হচ্ছে ভিনেগারে খাদ্য সংরক্ষণ কৌশল। এটা হচ্ছে একটু বই থেকে পড়ে নিবা, বা হচ্ছে টেস্ট পেপারে এটা অ্যান্সার আছে, এটা একটু দেখে নিবা, এটা 4 মার্কসের জন্য আসে। আর এখানে হচ্ছে লবণের মাধ্যমে খাদ্য সংরক্ষণ, এটা একটা ইউনিক কোশ্চেন, মানে এটা রেয়ারলি মাঝে মাঝে দিয়া দেয়। আর তোমরা তো সবসময় ভিনেগার পড়া যাও, পরে দেখা যায় এটা দিলে আর কি চিপাই পড়া যাও। তো এটা একটু দেখা যাবে, এটা হচ্ছে যশোর 2022-এ আছে, এটা একটু পড়ে যাবা। আর লাস্টে যেটা আছে প্রাকৃতিক প্রিজারভেটিভস কীভাবে ব্যবহার করা হয়। তো প্রিজারভেটিভস হচ্ছে দুই টাইপের আছে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। তো ন্যাচারাল যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে হচ্ছে সিকিউতে দেয়, তো এগুলো একটু দেখা যাবা। আর আর্টিফিশিয়াল যেগুলো আছে ওগুলো এমসিকিউর জন্য পড়বা। এই তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের জিনিসপাতি। আর হচ্ছে ওই যে খাদ্য নিরাপত্তা ব্যবহার, এগুলো এমসিকিউর জন্য একটু দেখে যাবা। 5th চ্যাপ্টার থেকে এর বেশি আর কিছু আসে না, এগুলো ঘুরে পেঁচে বারবার দিতে থাকে। এই হচ্ছে আপনাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে ওভারঅল আর কি সাজেশন, বা কিভাবে কোন টাইপ পড়বেন বলে দেওয়া হয়েছে। কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। আচ্ছা, প্রীতম ফালিয়া কোশ্চেন করছেন, কর্মমুখী থেকে অ্যান্সার করলে গঘতে কত করে দেয়। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে, মনে করেন আপনাকে আমি খাতা দেখতে দিলাম প্রীতম দা, তো আপনি হচ্ছে ম্যাথ পাইছেন আর হচ্ছে গিয়া থিওরি কোশ্চেনের অ্যান্সার পাইছেন। তা আপনি হচ্ছে যেটা ম্যাথমেটিক্যাল ওটাতে হচ্ছে যদি হয় তাহলে আপনি ফুল মার্কস দিবেন, আর থিওরিটিক্যাল যদি আপনার মতো হাতের লেখা হয় তাহলে ধরেন হচ্ছে আপনি নিজে কমা দিবেন, আর যদি ভালো লেখা হয় হ্যান্ড রাইটিং তাহলে আপনি বাড়ায় দিবেন। তার মানে যেটা ব্রড কোশ্চেন ওটা হ্যান্ড রাইটিং কেমন বা হচ্ছে কতটুকু কী লেখছেন ওটার উপরে মার্কস ডিপেন্ড করে। তো এটা টিচার টু টিচার ভ্যারি করে, কেউ ফুল মার্কস দেয় কেউ দেয় না, মানে একটা মানে কি সমস্যা থেকে যায়, ফুল মার্কস দিতেও পারে নাও দিতে পারে। সো আই উড সাজেস্ট যদি একদম ঠেকায় পড়ে যান তাহলে হচ্ছে 5th চ্যাপ্টার থেকে অ্যান্সার করবেন, আর যদি ঠেকায় না পারেন তাহলে অবশ্যই আগের চ্যাপ্টার থেকে অ্যান্সার করে ফেলবেন, এটা থেকে অ্যান্সার করার দরকার নাই। এম আই ক্লিয়ার? ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি আর 1 মিনিটের মতো আছি, অনেক লেন্থি হয়ে গেছে ক্লাস। যারা একদম শুরু থেকে সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাকেও ধন্যবাদ এই গরমের মধ্যে ক্লাস নিতে পারার জন্য। আচ্ছা, ইউসুফ বলছে লেখা তো ভালো না। হ্যাঁ ভাই, আসলে লেখা ভালো নাই, বোর্ডে লেখা ইউজ টু না তো। তুমি একদিন আইসো, আইসা একটু শিখাইও, তাইলে একটু ভালো হবে। ওকে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে বইলে রাখো, আমি পরে রিপ্লাই দিয়ে দিব। খোদা হাফেজ।